হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তোমরা সুপ্রিয় দর্শক, সবাইকে আমার বাংলা নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে আপনারা আছেন আমার বাংলা নিউজ .com-এর অফিসিয়াল ফেসবুক পেজে, আর সাথে আছি আমি ইঞ্জিনিয়ার অপর্ণা কীর্তনিয়া। প্রিয় দর্শক, আমার বাংলা নিউজের নিয়মিত আয়োজন ভার্চুয়াল টক এর প্রথম পর্ব আজ। আর এই পর্বের বিষয় হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি নীতিমালা, প্রতিবন্ধকতা ও বোর্ডের আত্মঘাতী সিদ্ধান্ত। আর এই বিষয়ে আলোচনা করতে আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ জিল্লুর রহমান খান, ইন্সপেক্টর, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও প্রতিষ্ঠাতা সিভিল ইঞ্জিনিয়ারিং সাপোর্ট সেন্টার। আমাদের সাথে আরও যুক্ত আছেন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সাগর, যিনি সাবেক সফল সভাপতি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ, সাবেক সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, যুগ্ম সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটি এবং সাবেক আহ্বায়ক, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ বা কাসাব। এছাড়াও আমাদের সাথে যুক্ত হয়েছেন শিক্ষার্থী শামীম আহমেদ, অধ্যয়নরত ছাত্র, দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউট। আমার শোতে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড তথা শিক্ষা মন্ত্রণালয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের যে ভর্তি নীতিমালা ছিল সেটি পরিবর্তন করে একটি আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। সেটি হলো পলিটেকনিক সমূহে ভর্তির যোগ্যতা বয়সসীমা উঠিয়ে দেওয়া। এ বিষয়ে আমি প্রথমেই মতামত জানতে চাইব আমাদের আজকের অন্যতম প্রিয় অতিথি জনাব মোহাম্মদ জিল্লুর রহমান খান স্যারের কাছে। স্যার, আপনাকে আমাদের শোতে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ অপর্ণা। জি স্যার, পলিটেকনিক ভর্তির নীতিমালা সরকারের এই যে সিদ্ধান্ত, এটাকে আপনি কিভাবে দেখছেন স্যার? আসলে এটা মোটেও গ্রহণযোগ্য না, কারণ এটা কোনো স্টাডি ছাড়াই আমার মনে হয় কোনো স্টাডি করা হয় নাই। কারণ যেখানে কারিগরি বোর্ডেরই একটা নীতিমালা আছে যে বয়স্কদের জন্য আরপিএল মোডে শেখার ব্যবস্থা, যে ওখানে এনটি কি ভিকিউএফ একটা সার্টিফিকেট আছে, যেটা লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5, লেভেল 6। এখন 6 যদি করে সে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। বাট কেন ওটার বাদ দিয়ে আবার এখানে আনার ক্রাইটেরিয়াটা কি আমি জানি না। কারণ এখানে আমার বিশ্বাস এখানে কোন বিন্দুমাত্র স্টাডি নাই। কারণ এই যে স্যার সেদিন বললেন যে করোনার জন্য অনেকে ফিরে আসছে, আর স্যারের কাছে আমি যদি কোশ্চেনটা করি যে এই যে 4 বছর একটা ছেলে পড়ার পরে এই 4 বছর পরে কিসে যেতে পারবে, সেই নিশ্চয়তা কি দিবে? তাহলে কেন এই নিয়ম? কারণ আমার আরপিএল বোর্ডে যে সেই ছেলেটা যদি চায় 6 মাসে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে পারবে, তার যদি অভিজ্ঞতা থাকে। তাহলে কেন আমরা মানে পাশাপাশি আরেকটা নিয়ম নিয়ে আসতেছি? কারণ কারিগরি বোর্ডেরই নিয়ম, সেটা বাদ দিয়ে আমি কেন নিয়ে আসতেছি আমার মাথায় ঢুকে না। আর স্যার একটা কথা বলতেছিল যে এই কারিগরি শিক্ষা এই সেক্টরে লোক বাড়ানো, স্টুডেন্ট বাড়ানো। স্টুডেন্ট আমি মনে করি এই ভর্তি প্রক্রিয়ায় স্টুডেন্ট কমানোর মূল কারণ। ভর্তি প্রক্রিয়া যদি সুস্থভাবে করা হয়, এত লেন্দি প্রসেস না হয়, সঠিকভাবে ক্লাসটা শুরু হয়, অনেক ছেলে মেয়ে এই শিক্ষাতে আসবে। আর কত ছেলে ঢুকতেছে এবং কত ছেলে বের হতেছে এই স্টাডি আছে কিনা। কারণ আমরা আমাদের কাছেই তো, আমি ঢাকা পলিটেকনিকের কথাই বলি, আমাদের যত দেখা যায় প্রতি বছর 2500 ছেলে বের হয়। এই যে এখন যারা অষ্টম পর্ব, এরা হলো নতুন প্রবিধানের, এরা 2500 ছেলে ভর্তি হয়েছে, বাট এখন অষ্টম পর্বে ফর্ম ফিল আপ করছে মাত্র 1635 জন। তাহলে এতগুলি ড্রপ আউট কেন হলো? আসলে এই সমস্ত বিষয়গুলি আমাদের কর্তৃপক্ষের বিবেচনা করা উচিত এবং
কোথায় প্রবলেম সেগুলি আইডেন্টিফাই করা উচিত, একটা সার্ভে করা উচিত, দেন সিদ্ধান্ত আসুক। দেখি এই পর্যায়ে তোমাদের বক্তব্য শুনি, তারপর আবার আমি বলবো। থ্যাংক ইউ। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমি আসবো আমাদের শ্রদ্ধেয় জাকির ভাইয়ের কাছে। ভাই আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, আপনার কাছে প্রশ্ন হলো, বোর্ডের এমন আত্মঘাতী শুনতে সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? জি ভাইয়া, আপনার কাছে প্রশ্ন জি, হলো বোর্ডের এমন আপনার কাছে প্রশ্ন হলো বোর্ডের এমন আত্মঘাতী সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? হ্যালো। আত্মঘাতী সিদ্ধান্ত কিভাবে দেখছি এটা তো আসলে অত্যন্ত দুঃখজনক যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স পরীক্ষার যে কারিকুলাম সেটা আসলে একটা ভিন্ন আঙ্গিক। এখানে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা লেখাপড়া করার জন্য আসছে অবশ্যই তারা মেধাবী, কিন্তু যে 2019-20 যে শিক্ষানীতিটা সম্পূর্ণ বোর্ডের কতিপয় বিপদগামী প্রজাতন্ত্রের লোকের কারণে আসলে এরকম একটা আত্মঘাতী। এখানে অর্থনৈতিক বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের বায়াস করছে বোর্ডের কিছু বিপদগামী, আমি বলি দুর্নীতি বা যারা বিভিন্নভাবে করপশনের সাথে জড়িত তাদেরকে তাদের উত্তন বলে বা তারা কোন না কোন স্বার্থের বিনিয়োগ আত্মঘাতী সিদ্ধান্ত হচ্ছে সেটা সমগ্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তারাও এই ব্যাপারটা আসলে সহজভাবে মেনে নিচ্ছে না। কারণ একই সিস্টেম, সরকারি আর বেসরকারি, যেহেতু আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কারিগরি বোর্ডে যে সার্টিফিকেটটা দেয় সেই সার্টিফিকেটটা দিয়েই কিন্তু সাবস্টেন্স ইঞ্জিনিয়ারিং পদে আমরা নিয়োগ পেয়ে থাকি। কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জিপি এর মান কম থাকবে, বয়স্ক লোক ভর্তি হবে এবং সরকারি পলিটেকনিক্যালের একটু মেধাবী, এটা আসলে মেনে নেওয়া যায় না। একই বোর্ড, এক বোর্ড দুই নীতি, এটা এটা কারিগরি সেক্টরকে ধ্বংস করার জন্য একটা ষড়যন্ত্র, এটা আমলাতান্ত্রিক জটিলতার ষড়যন্ত্র। এবং বেসরকারি উদ্যোক্তা, বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের যারা ওনার, যারা এই প্রতিষ্ঠানটি মানে ব্যবসায়িক ভাবে দাঁড়া করানোর জন্য চেষ্টা করছে, তাদের ষড়যন্ত্রের অংশ। এবং তারা এবং কারিগরি বোর্ড, ডিজি অফিস, মন্ত্রণালয়ের বিপদগামী, আমি সবাইকে বলবো না, বিপদগামী ষড়যন্ত্রকারী, বিনিময়ে কোনো কিছুর বিনিময়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। কারণ এটা পুরো জাতির সাথে বেমানি করেছে। টোটাল বাংলাদেশে স্বাধীনতার পরবর্তী সময় 1962 সালের ঢাকা পলিটেকনিক প্রতিষ্ঠা হওয়ার পরবর্তী সময় এই পর্যন্ত যত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে প্রত্যেকে এটা ঘৃণার চোখে দেখছে, প্রত্যেকে এই সিদ্ধান্তের তুমুল বিরোধিতা করতেছে। কারণ বর্তমান যুগে আধুনিকায়ন যুগ, এখানে মেধাবীদের জায়গা বিশ্বের দরবারে এবং বিশ্বে। কিন্তু এই মেধাবী অঙ্গনে আমরা ট্রেড কোর্স যারা পড়বে, যারা ট্রেড বিভিন্ন খণ্ডকালীন 6 মাস, 3 মাস, 2 বছরে যারা ট্রেড কোর্সে কারিগরি শিক্ষা দীক্ষিত হয়ে কর্মতে যাবে, তাদেরকেও আবার ডিপ্লোমা, মানে আমরা যারা নিয়মিত 16 বছর বয়সে মেট্রিক পাস করে আমরা পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা কার্যক্রমে আমরা সিভিল, মেকানিক্যাল, আর্কিটেক্ট, কেমিক্যাল, যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়ালেখা করি। কিন্তু আজকে দেখবেন আপনি এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মেধা শূন্যতা দেখা দিবে এবং তারা যে অবস্থানে আছে, কর্মক্ষেত্রে আছে, সবাই ওই কর্মক্ষেত্রে নিজেকে মানে কর্মক্ষেত্রে ইতস্ত বোধ করবে এবং ডিগ্রিধারী ইঞ্জিনিয়াররা নিগৃহীত করবে আমাদেরকে। এটা আমি মেনে নিচ্ছি না। অবশ্যই এটা আত্মঘাতী সিদ্ধান্ত। জি ভাই, আপনি একদম ঠিক বলেছেন এবং আমিও হচ্ছে এই আপনার পক্ষেই বলছি, যেহেতু আমিও একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তো এটা আসলে মানে আমাদের জন্য আত্মঘাতী বটে। ভাই আপনাকে ধন্যবাদ, আমরা আবার আসবো আপনার কাছে প্রশ্ন নিয়ে। এই মুহূর্তে আমাদের সাথে জিল্লুর রহমান স্যারকে দেখা যাচ্ছে না যে, স্যার কি লিভ নিয়েছে?
হ্যালো। আচ্ছা, হয়তো একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে স্যার হয়তো আমাদের কাছে আমাদের সাথে খুব দ্রুত জয়েন করবেন। হ্যাঁ স্যার, জয়েন করে ফেলেছেন। স্যার আপনি শুনতে হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি শুনতে হ্যালো। হ্যালো স্যার, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, আপনি শুনতে পাচ্ছেন? স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো। জি স্যার, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। এই মুহূর্তে আমার প্রশ্ন জিল্লুর রহমান স্যারের কাছে। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে হ্যাঁ, পাচ্ছেন? দেখতে পাচ্ছি। ওকে। বলো। আপনার কাছে আমার প্রশ্ন, এই প্রশ্নটা আমার আপনার কাছে। এটি এখন যে কার্যক্রমটা আমরা নতুন নিয়েছে, পদক্ষেপটা যে নিয়েছে সরকার, এতে কারিগরি শিক্ষার কার্যক্রম কি বেগবান করবে নাকি এটাকে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে? কোশ্চেনটা বুঝি নাই, কারণ ভেঙে ভেঙে আসতেছে। আচ্ছা হ্যাঁ, আমি আমি প্রশ্নটা আবার করছি। আমাদের এই যে সিদ্ধান্তটা নিয়েছে কারিগরি শিক্ষার ক্ষেত্রে, এই যে সিদ্ধান্তটা, এটা কি আমাদের কারিগরি শিক্ষার কার্যক্রমকে বেগবান করবে নাকি প্রতিবন্ধকতার সৃষ্টি করবে? এটা কোনোভাবেই বেগবান করবে না, কারণ কারিগরি শিক্ষার এডুকেশনটা এমন একটা সিস্টেমে এডুকেশন, যে সিস্টেম থেকে প্রতিটা ছেলে মেয়ে খুব অল্প বয়সে ভালো কিছু করবে। বাট যারা আসে, এত বয়স্ক একটা লোক যদি আসে, তারা কি সেই জিনিসটা করবে কিনা, তারপরে একসাথে বসতে পারবে কিনা। আবার অল্প জিপিএ, এই জিপিএ এর কারণেও কিন্তু আমরা বড় ধরনের মার খাচ্ছি। কারণ একটা সময় আমাদের যখন অ্যাডমিশনের মাধ্যমে ভর্তি করা হতো, তাদের যে আউটপুট ছিল আর জিপিএ সিস্টেমে হওয়ার পর থেকে যেভাবে আউটপুট হচ্ছে, এটা অনেক বেশ কম। কারণ আমরা আগের আমার কাছে অনেকগুলো ডাটা আছে, আমাদের আগের ছেলে মেয়েরা যে পজিশনে আছে, আমাদের বর্তমান ছেলেরা কিন্তু ওইভাবে যেতে পারতেছে না। কারণ তারা জিপিএ, আমি বলবো না জিপিএ, কারণ প্রেক্ষাপটই বলে দেয় যে জিপিএ অনেক ভাবে আসতে পারে। বাট অনেক মেধাবী ছেলে যারা এখানে আসে, যারা আসতে চায়, তারা আসতে পারে না। কারণ কি, জিপিএ আর্টস থেকে যখন আসে বা কমার্স থেকে যখন আসে, পলিটিক্যাল কারণে দেখা যায় প্রায় 40% ছেড়ে চলে যায়। কারণ আমি তো যে একটু আগে একটা বললাম যে আমার এই এখন যারা অষ্টম পর্ব, তারা ভর্তি হয়েছিল 2500 স্টুডেন্ট, বাট অষ্টম পর্বে পরীক্ষা দিতেছে 1635 জন। তাহলে এই যে প্রায় 900 স্টুডেন্ট কোথায়? নট অনলি 900, এর মধ্যে কিন্তু প্রতি বছর ঢাকা পলিটেকনিকে 100+ ভর্তি হয়ে আসে। তাহলে ওই হিসাবে যদি দেখা যায়, নিয়ার অ্যাবাউট 50% ছেলে জুড়ে গেছে। কেন জুড়ে গেছে? আবার সারা বাংলাদেশে অনেক পলিটেকনিকে আছে বা অনেক টিটিসিতে আছে যেখানে স্টুডেন্টই নাই। কেন নাই? এই সমস্ত বিষয়গুলি কি আমাদের কর্তৃপক্ষ স্টাডি করে? যদি স্টাডি করতো, তাহলে এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারতো না। কারণ নাই পলিটেকনিকের টিচার। আমি যখন 98 প্রথম ঢাকা পলিটেকনিকে জয়েন করি, আমি 31 নম্বর সিরিয়াল ছিলাম আমার টিচিং, মানে আমার এজ এ সিরিয়াল হিসেবে আমার 31 নম্বর, মানে আমার সিভিল ডিপার্টমেন্টের 31তম টিচার আমি ছিলাম। আজকে আমরা সব রেগুলার টিচার সহ মাত্র 15 জন। তখন ছিল 2200 স্টুডেন্ট আমাদের সিভিলে, এখন হলো 3000+ স্টুডেন্ট। 31 থেকে নাই আসছে 15। এই 15 জন স্টুডেন্ট টিচার কিভাবে এত বড় একটা কার্যক্রম পরিচালিত করতে পারতেছে? এতদিন যাবত টিচার নাই। ঢাকা পলিটেকনিকের যদি এই অবস্থা হয়, সারা বাংলাদেশে কি অবস্থা? গুলি কি অবস্থা? এগুলি দেখা উচিত। আর এনরোলমেন্ট বলতে কি বুঝি? ভর্তি করলেই যদি এনরোলমেন্ট বৃদ্ধি পেত, তাহলে কিন্তু এটা ঠিক না। কারণ 2500 ভর্তি করতেছি, আউটপুট হইতেছে 1600 জন। তাহলে কেন এই অবস্থা হইতেছে? এগুলি বিবেচনা করা উচিত। এবং আমার মনে হয় এই সিদ্ধান্ত থেকে বের হয়ে যুগোপযোগী কোন সিদ্ধান্ত হোক, প্রয়োজনে অ্যাডমিশন
কোয়ান্টিটি দিয়ে এখন আর কিছু হবে না, কারণ আমরা কোয়ালিটি চাই। কোয়ালিটির মাধ্যমে আমাদের যদি কোয়ালিটি হয় তাহলে অবশ্যই আমাদের জিডিপি বাড়বে, আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়বে, অন্যথায় আমাদের দেশ আগাবে না। কারণ বর্তমান সরকার এই কারিগরি সেক্টর নিয়ে যেভাবে চিন্তা করতেছে, শুধুমাত্র কিছু দুষ্কৃতকারী এবং মানে বাইরের থেকে কিছু লোক এসে আমাদের সিস্টেমটাকে নষ্ট করে দিচ্ছে। আমাদের ভিতরে কিছু কৌচক্রী মহল আছে যারা বারবার এই সেক্টরটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে আছে। আমরা আশা করি আমাদের এই যে বাকাসাব, আইটি, শিক্ষক সমিতি সবাই সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই অবস্থা থেকে ওভারকাম করতে পারবো ইনশাআল্লাহ। আবার পরবর্তী আসবো, দেখি। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমি প্রশ্ন করব শিক্ষার্থী শামীম আহমেদের কাছে। আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি আমি। আপনার কাছে প্রশ্ন হলো, পলিটেকনিকে ভর্তিতে যদি বয়সের বাধা না থাকে তাহলে আপনাদের কি কি সমস্যা হতে পারে? যে আমি যদি প্রথমে দেখতে যাই, আমার যদি সিনিয়র বয়স আমার থেকে যদি 10 বছর আপ বা 20 বছর আপ মানুষের সাথে যদি আমাকে বসতে হয়, সেটা আমার নিজের কাছেও খারাপ লাগবে এবং যে বসবে সেক্ষেত্রে তার কাছেও খারাপ লাগবে, এটা একটা বিষয়। আর যদি টিচারের চেয়ে স্টুডেন্টের বয়স বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে এটাতে মোকাবেলার একটা ব্যাপার আছে, সেটাতে আমার মনে হয় সবচেয়ে বড় একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। এবং আমাদের সাথে তাদের যে খাপ খাওয়ানো, বা আমি সিনিয়র হয়ে গেলাম কিন্তু আমার জুনিয়রকে আমার জুনিয়রদেরকে আলাদাভাবে আমার সম্মান করতে হচ্ছে, এরকম একটা বিষয় চলে আসবে, যেটা বর্তমান শিক্ষার্থী এবং যারা ভবিষ্যতে এই বয়সে আসবে তাদের জন্য আমার মনে হয় যে খুবই খারাপ এটা। জি, ধন্যবাদ। জি জি, আপনি সুন্দর কথা বলেছেন। আসলে বয়সের একটা বিষয় থাকে যে সিনিয়র জুনিয়র একসাথে একই ক্লাসের মধ্যে মানে কিভাবে স্টুডেন্টরা মেনটেন করবে, সেটা একটা বড় বিষয়। এই মুহূর্তে আমি প্রশ্ন করব আমাদের শ্রদ্ধেয় জাকির ভাইয়ের কাছে। ভাইয়া, আপনার কাছে প্রশ্ন হলো, কারিগরি শিক্ষার যে কার্যক্রম এটা যদি ব্যাহত, মানে এই যে সিস্টেমটা, এই যে বয়সের সীমা যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে আমাদের কি কি ক্ষতি হতে পারে? বয়সের সীমাটা যদি উঠিয়ে দেয় তাহলে কি কি ক্ষতি হতে পারে? ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো? ক্ষতি তো যা হওয়ার হয়ে গেছে, আমি শুনতে পাচ্ছি। ক্ষতি যা, হ্যালো, এখানে আমার স্যার জেলু স্যারকে আমি যখন 2004 সালে পলিটেকনিক্যালের ছাত্র হিসেবে ভর্তি হই, তখন আমি স্যারকে চিনি। আসলে আজকে এই যে আপনাদের কে বলতে চাই, ক্ষতি যা হয়ে গেছে তা পোষাবার কোনো সুযোগ নাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের। সারা বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি মানুষের ধারণা কিন্তু দিনে দিনে, মানে আগে যেমন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি আলাদা একটা ধারণা ছিল, এখন এই সেক্টরটাকে কারিগরি আমলা, আমাদের এই সেক্টরে যারা গবেষণা করে নেতৃবৃন্দ, তাদের কারণে আজকে এই সব সেক্টরটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে মানুষ কিন্তু খুব ছোট করে এবং খাটো করে বিভিন্ন কর্মক্ষেত্রে। কারণ আপনি দেখতে পাচ্ছেন, যেহেতু বয়স্ক লোক, আপনি কারিগরি বোর্ড এই সিদ্ধান্ত হয়তো চেঞ্জ করবে বা বোর্ড মন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করে বা আমরা একটা সময় পরিবর্তন করতে পারবো, কিন্তু ডিগ্রিধারী ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন পেশার যে মানুষগুলো, তারা ভাববে যে ধর এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আসলে কোনো মেধাবী লোক নাই, কারণ এখানে বয়স্ক, এখানে বিদেশ ফেরত, এখানে যারা বিভিন্ন একাডেমিতে চান্স পায় না, মানে সবচেয়ে অযোগ্য লোকদেরকে দিয়েই এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কারিগরি বোর্ডটা পরিচালিত হচ্ছে। সেই ক্ষেত্রে বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে গেলে মানে আপনি মেধাবীদের যেমন মূল্যায়ন হবে, তেমনি ওই যে কম মেধাবী যাদেরকে বলা হয়, যা জিপি এর পরিমাণ খুবই কম, যারা কোনোভাবে আগের দিনে 33 মার্ক পেয়ে যেমন মেট্রিকে অনেকে পাস করে থার্ড ডিভিশন, এখন আমার মনে হয় যে ধরেন আমরা এই সেক্টরে আমাদেরকে সকলে সামাজিকভাবে আমাদেরকে থার্ড ডিভিশন হিসেবে আখ্যায়িত করবে, কারণ আমাদের তো শত্রু তো আমরা নিজেরাই, আমাদের উপরে তো আমাদের ডিগ্রিধারী ইঞ্জিনিয়াররা সবসময় আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করে। কারণ কারিগরি বোর্ডে এখন পর্যন্ত যারা ডিজি, চেয়ারম্যান বা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, তারা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের মানে ওন করে না,
তারা হয়তো চাকরির খাতিরে বা পদাধিকার বলে তারা আসে বিভিন্ন, তারা জেনারেল লাইনে লেখাপড়া করে মনে করেন কারিগরি সেক্টরের গুরুত্বপূর্ণ পোস্টে বসে আছে। তারা তো বুঝবে না যে আসলে এই সিস্টেমটাতে যদি কম মেধা সম্পূর্ণ ব্যক্তিদেরকে চান্স দেওয়া হয়, পড়ার সুযোগ করে দেওয়া হয়, তাহলে আমাদের যে কারিকুলাম, আমাদেরকে যে ক্রেডিট বলি, আমাদের ধরেন যারা বিএসসি করি, এমএসসি করি বা ডিপ্লোমা, এখানে যে আমাদের প্রতি সেমিস্টারে যে একটা বই আমাদের কমপ্লিট করে, এগুলা তারা বুঝে না। তারা ওই যে রোজ মানে প্রতিদিনের মতন অফিসে আসতেছে, সাইন দিতেছে, মানে সিস্টেমে তারা কাজ করে যাচ্ছে। বেসিক্যালি কারিগরি সেক্টরটাকে মানে সমৃদ্ধ করবে, বিশ্বের সাথে তাল মিলিয়ে এটাকে আপগ্রেড করবে, এই রকম গবেষণাও কেউ করে না, এইরকম কোনো গবেষণা নাই। আর আমাদের পিতৃ সংগঠন যারা আমাদেরকে নিয়ে ভাবার কথা, চিন্তা করার কথা, তারা এখন ব্যবসায়ী হয়ে গেছে। হয়তো আপনারা ইতিপূর্বে আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি বা সারা বাংলাদেশের মানুষ জেনেছে যে বেসরকারি ওনার যে সংগঠন, বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মালিক 513টা বেসরকারি পলিটেকনিক সমগ্র বাংলাদেশে। এই মালিকের মধ্যে তারা একটা সমিতি করেছে এটাকে রক্ষা করার জন্য, বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটকে রক্ষা করার জন্য মালিক কর্তৃপক্ষ একটি সমিতি করেছে। সেই সমিতির নেতৃত্ব কারা দিচ্ছে? সমিতিকে আমাদের আইডিবির বর্তমান সাধারণ, সে একটি অ্যাপ্লিকেশন করেছে কারিগরি শিক্ষা বোর্ড, আমরা ইতিমধ্যে দেখেছি সোশ্যাল মিডিয়া এটা পাবলিশ হয়েছে। সে লিখেছে কারিগরি বোর্ডের অধীনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কম মেধাবী ছাত্র ভর্তি করানোর জন্য তা একটা সুপারিশ দিয়েছে। সেই সুপারিশের আলোকে আমি যে একটু আগে বলেছি, আপনারা হয়তো শুনেছেন যে বেসরকারি ভর্তি হলে দেশের সমৃদ্ধ কাজে তারা অংশগ্রহণ করতে পারবে। তাহলে আইডিবি ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, আইডিবি সাধারণত আইডিবির কাজ হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ সংরক্ষণ এবং তাদের পেশাগত শিক্ষা কার্যক্রমের মান উন্নয়ন করার জন্য গবেষণা সেল করবে এবং তারা আমাদের ডিপ্লোমার ছাত্রছাত্রী পেশাজীবী সকলের কল্যাণের জন্য সার্বক্ষণিক তারা কাজ করবে। আজকে আমরা দেখতে পাচ্ছি আইডিবি একজন আছে জনক, বাংলাদেশে তো জাতির জনক একজন, আরেকজন হলো আইডিবির জনক। নাম বললে আমি হ্যাও করতে চাই না, লজ্জাও দিতে চাই না। তিনি 1975 সালে যেদিন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গিয়েছে, সমগ্র বাংলাদেশে তখন শোকাহত। উনি সেদিন ওয়াসা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগপ্রাপ্ত লোক। 15 আগস্টের পরবর্তীতে উনি একদিনের জন্য ঢাকা ওয়াসা থেকে বদলি হয়নি। উনি এখন বলে উনি জয় বাংলা। কখনো আমি চ্যালেঞ্জ না, এখানে বাংলাদেশে আইডিবিতে হাজার হাজার নেতা কর্মী ওই ছাত্ররা অনেক সময় গিয়েছে, দেখেছে, উনি জীবনে জয় বাংলা স্লোগান দেয় নাই। আজকে এখনো উনি আইডিবির চেয়ারে বসে আছেন। এই দেশে কি আর কোন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মেধা সম্পূর্ণ নাই? আর কোন শিক্ষিত কোন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নাই? তাহলে কিভাবে হবে? একটা লোক তার চেয়ার টিকিয়ে রাখার জন্য সারাদিন ষড়যন্ত্র করে বিভিন্ন তদবির বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, বিভিন্ন মন্ত্রী মিনিস্টারদের মানে এক কথা কি তেলবাজি করতে ব্যস্ত থাকে। এরা তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য কাজ করবে না। আজকে আমাদের এই অধপতন, আমাদের এই ক্ষতির জন্য ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর দুইজন সুনামধন্য ব্যক্তি যারা নিজেদেরকে 5 লক্ষ ইঞ্জিনিয়ারদের অভিভাবক দাবি করে, আমি আপনার মাধ্যমে সমগ্র বাংলাদেশের সকল ডিপ্লোমা পেশাজীবী ছাত্র শিক্ষক সকলকে বলতে চাই, আইডিবিতে 15,000 সদস্য নাই, মিথ্যা কথা বলে। বর্তমানে তাদের নেতৃত্বে আইডিবি থাকার পরে কোন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আইডিবিতে যায় না। তারা নির্দিষ্ট একটি বাহিনী দিয়ে আইডিবির সকল প্রকার সুযোগ সুবিধা লুণ্ঠন করে এবং আইডিবির হল ভাড়া দিয়ে সেই অর্থ দিয়ে তারা ভাউচার করে প্রতি সপ্তাহ তারা 4-5টা অনুষ্ঠান করে, সেইখানে তাদের মেয়ের জামাই, ছেলের জামাই, তাদের আত্মীয় স্বজনকে দাওয়াত করে সেইখানে পিকনিক করে যাচ্ছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের কল্যাণের জন্য তারা কোনো কাজ করে যাচ্ছে না। তাহলে আজকে কারিগরি বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, যদি আইডিবির সাধারণ সভাপতি সাধারণ সম্পাদক যদি বিচক্ষণতার পরিচয় দিয়ে হ্যালো
হয়তো টেকনিক্যাল কারণে আমাদের জাকির ভাইয়া লাইনচ্যুত হয়েছে। তো আমরা এবারে তাহলে জিলুর রহমান স্যারের কাছে আসি প্রশ্ন নিয়ে। হ্যাঁ হ্যালো বলো স্যার, শুনতে পাচ্ছেন? বলো। হয়তো নেটওয়ার্কের প্রবলেমের কারণে স্যার। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ 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 হ্যাঁ, আমি বলছি আমার কথা শেষ হয়নি। আইডিবির বর্তমান সভাপতি সাধারণ সম্পাদক যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের এই চলমান ছাত্রছাত্রীদের এই প্রবলেম নিয়ে কাজ করত, তাহলে এই দেশের শিক্ষামন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আর নির্দেশে এবং আদর্শে তিনি চলেন, কারিগরি বোর্ড এইরকম হঠকারী সিদ্ধান্ত নিতে পারতো না। একদিকে আইডিবি সভাপতি সাধারণ সম্পাদক নিজেদের অর্থনৈতিক নিজেদের আনন্দ উল্লাসে মগ্ন হয়ে আছে, অন্যদিকে ওই কারিগরি আমলারা যারা দুষ্কৃতিকারী, আমাদের মানে আমাদের সবসময় যারা আমাদেরকে চাপিয়ে রাখতে চেয়েছে, এবং অদক্ষ কারিগরি বোর্ডের অদক্ষ আমলা দ্বারা আজকে এই সিদ্ধান্ত জাতির সাথে একটা বিশ্বাসঘাতকতা করেছে, ডিপ্লোমা পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এবং এই শিক্ষাকে ধ্বংস করার জন্য তারা এক গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে আমরা সমস্ত বাংলাদেশের ডিপ্লোমা পড়া সকল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রী ভাই বোন এবং শিক্ষক এবং বিভিন্ন পেশা, ডেস্কো, ওয়াসা, পিডব্লিউডি, পাবলিক হেলথ থেকে শুরু করে বাংলাদেশের যতগুলা সার্ভিস সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক আছেন, তাদেরকে বলতে চাই, বর্তমান যে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের এই ডেজিগনেশনকে একসময় তারা সুপারভাইজারের রূপ দিতে চেয়েছিল, আমরা তীব্র প্রতিবাদ করার ফলে সেটা বাস্তবায়ন হয়। আজকে তেমনি ওইভাবে আমাদেরকে শিক্ষা দিতে পারে নাই। আজকে এই কম মেধা সম্পন্ন লোকদেরকে পলিটেকনিক্যালে লেখাপড়ার সুযোগ করে দিয়ে আমাদের বর্তমান সরকারের যে রূপকল্প ভিশন 41 ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, সেটাকে বাধা সৃষ্টি করার জন্য তারা এক গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই আমি বলতে চাই, এই ষড়যন্ত্র বাংলার মাটিতে কখনো সফল হবে না। কারণ বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি উন্নয়নের রূপকার, উনি একটি উন্নত সমৃদ্ধশীল বাংলাদেশ হিসেবে উনার জীবন দশা উনি রেখে দিতে চায়। তাই উনি বিভিন্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সম্মেলনে উনি বলেছে, এদেশের উন্নয়নের কর্মকাণ্ডের সাথে এদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রায় জড়িত। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কথার সুর ধরে বলছি, যেহেতু বর্তমান প্রধানমন্ত্রী সেটা ওন করে দেশের কর্মকাণ্ড সেক্টরে এবং বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের শতভাগ ৮০ থেকে ৮৫% সকল উন্নয়ন কর্মকাণ্ডের সাথে আমাদের ইঞ্জিনিয়াররা জড়িত। অবশ্যই এখানে মেধার ছাত্রদের প্রয়োজন, ওখানে অবশ্যই মেধার দরকার। তাই যেন এই ষড়যন্ত্র আমি মনে করি বাস্তবায়ন হবে না, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই সেটা উনি তার দৃষ্টিতে গোচর করবে। এবং আমরা ইতিমধ্যে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি আব্দুর রব হ্যালো 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 হয়তো আবারও লাঞ্ছিত হয়েছে আমাদের জাকির হোসেন সাগর ভাই। এবারে আমি তাহলে প্রশ্ন করছি জিলুর রহমান স্যারের কাছে। স্যার, আপনি শুনতে হ্যাঁ পাচ্ছেন? বলো। জি স্যার, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, কারিগরি শিক্ষায় মানুষের তথা ছাত্রদের আগ্রহ হারাতে পারে। কারিগরি শিক্ষায় এই যে আমাদের যে সিস্টেমটা চালু হতে যাচ্ছে, যদি এটা হয়, তাহলে কারিগরি শিক্ষায় মানুষের তথা ছাত্রদের যে আগ্রহ, এটা হারাতে পারে কিনা, এ বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই হারাতে পারে, কারণ এখানে যখন দেখবে যে বিভিন্ন ক্যাটাগরির ছেলে মেয়ে এখানে আসে, অল্প জিপিএতে আসে, বয়স্ক লোক আসে, নিঃসন্দেহে এটা অনেক ভালো ভালো মেধাবী স্টুডেন্ট এখানে আসবে না, এর একটা ভারপূর্তি ক্ষন্ন হবে। আর জাকিরের বেশ কিছু কথার সাথে আমি একমত, কারণ দেখা যায় যে আমরা আমাদের কিছু লোক আমাদের বিরুদ্ধে কাজ করে, আবার বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে একটা বড় গ্রুপ, আমি সবাইকে বলবো না, আমি বিএসসি ইঞ্জিনিয়ারদের কিছু লোককে বলবো, যারা
আসলে তাদের বিন্দুমাত্র দক্ষতা নাই, তারা কিভাবে সার্টিফিকেট পাইছে তাও জানি না। আমি বিভিন্ন বিএসসি ইঞ্জিনিয়ারের সাথে আমি ব্যক্তিগতভাবে কাজ করছি, যারা দক্ষ, তারা ডিপ্লোমাদের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, বাট অনেক আছে যারা এটাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। আমার একটা জিনিস বুঝি না, যখন আমি শিক্ষিত হব আমার দৃষ্টি থাকবে উঁচুর দিকে, আমি কেন নিচের দিকে তাকাবো? আমি আরেকজনকে নিয়ে, কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একটা পদ আছে, বিএসসি ইঞ্জিনিয়ার একটা পদ আছে, এটা তো যার যার পদ সে হোল্ড করবে, যার যার অবস্থানতে সে আগাবে। আমরা যদি কমনলি আগাই, কম্বিনেশন করে আগাই, দেশ আগাবে। আমরা বারবার এদেরকে বিভিন্নভাবে হেনস্থা করি, এটা তো কোনোভাবেই উচিত না। কারণ আমার অবস্থান আমার কাছে, ওনার অবস্থান ওনার কাছে। আর আমাদের ডিপ্লোমা আসলে যারা পড়তে আসছি, আমরা জন্ম থেকেই চলি, একটা সময় চলতে চলতে আমাদের নিজেদের তৈরি করা উচিত যে একটা সোডিয়াম লাইটের মতো বা মার্কারি লাইটের মতো, যে নিজের আলোর পাশাপাশি আরো আলোকিত করবে। কারণ শুধু লোককেই আলোকিত করবে তা না, কারণ এই দেশকে যদি পরিবর্তন করতে হয়, ডেভেলপমেন্টে যদি সংযুক্ত করতে হয়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর বিকল্প নাই। কারণ এই সেক্টরই প্রকৃত অর্থে দেশের অর্থনীতির চালিকা, মূল চালিকা শক্তি। কারণ আমি বিশ্বাস করি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে সিলেবাস, এই সিলেবাস যদি সঠিকভাবে একটু পড়ে, 60% কেউ পড়ে, একটা ছেলে বেকার থাকার কথা না। বাট আমরা বিভিন্নভাবে, বিভিন্ন অবস্থান থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা বারবার হুমকির সম্মুখীন হই, আমাদের বিভিন্নভাবে বাধা দেওয়া হয়, এরপরেও আমরা কিন্তু আগায় যাচ্ছি। এই যে বাধাগুলি, এটা শুধু যে বাহির থেকে আসে তা না, আমাদের ভিতর থেকেও আসে। এই বাধাগুলি আমরা সম্মিলিতভাবে যদি ওভারকাম করতে পারি, আমাদের যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারবো এবং আমাদের ভাবমূর্তি আমরা রক্ষা করতে পারবো। আর আমি তোমার সাথেও একমত যে আসলে যদি বয়স্ক কোনো ছেলে আসে, অবশ্যই ভাবমূর্তি নষ্ট হবে, ভালো ছেলে আসবে না। কারণ দেখবে যে একই সাথে বয়স্ক একটা ছেলে এবং পাশাপাশি একটা অল্প বয়স্ক ছেলে বসছে, এটা কোনোভাবেই মেনে না, এটা হয় না আসলে। যদি একান্ত ইচ্ছা হয়, 900 কোর্স করুক, অসুবিধা তো নেই, হ্যাঁ, আলাদা তাদের জন্য আলাদা একটা কোর্স করুক, সমস্যা নাই। বাট এইভাবে হয় না আসলে। ধন্যবাদ অপর্ণা। জি স্যার। চাকরির ঠিক আছে। শিক্ষার্থী শামীম আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, তাহলে এবারে আমাদের প্রশ্ন হচ্ছে জাকির ভাইয়ের কাছে। আপনি তো একসময় বাকাসাপের আহ্বায়ক ছিলেন, বর্তমানে এই পরিস্থিতিতে বাকাসাপের আহ্বায়কের কি ভূমিকা থাকা উচিত বলে আপনি মনে করেন ভাইয়া? ধন্যবাদ। আসলে তুমি যে কথাটা বলছো, বর্তমান সময় বাকাসাব, আসলে বাকাসাব হলো বর্তমান আইডিবি সভাপতি সাধারণ সম্পাদকের একটা মানে তাদের রক্ষা করার তাবিজ। এখানে আইডিবি সভাপতি এবং সাধারণ সম্পাদককে রক্ষা করার তাবিজ হলো বাকাসাব। এটা আসলে কোনো কাজে আসবে না। আমরা এক সময় এই তাবিজ আমরা না বুঝা, একটা সময় আমরা না বুঝা এদের কথা আমরা রাজপথে গিয়েছি সমগ্র বাংলাদেশের। 2 দফা যখন শুনেছি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে সুপারভাইজার করা হবে, তখন সমগ্র বাংলাদেশের সকল ছাত্রছাত্রীদেরকে একটা পর্যায়ে আমরা এক সুতা নিয়ে এসেছি। আমাদেরকে এক দফা দাবি, আমাদের এই দাবি না হলে আমরা পরীক্ষাও দিব না। আমাদের আইডিবির বর্তমান সভাপতি সাধারণ সম্পাদক আমাদেরকে এইভাবে মাঝপথে নিয়েছে। একটা পর্যায়ে দাবিও মানলো না, কিছুই না, হুট করে আমাদেরকে বলে আন্দোলন বন্ধ করে দাও। কি কারণে আন্দোলন বন্ধ করতে হবে? যে সরকারের সাথে এটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। সাংঘর্ষিক হলে আপনারা আন্দোলনে নামার আগে চিন্তা করেন নাই? আমাদেরকে আর কোনো জবাব দিতে পারে না। ওনারা বললো বাকাসাব আইডিবির আজ্ঞা, আইডিবি যা বলে বাকাসাব তাই করতে হবে। যেই সংগঠনে যদি একটা মানুষের যদি নিজস্ব কোনো ব্যক্তিত্ব স্বাধীনতা বোধ না থাকে, তাহলে তো সে মানুষ হইতে পারে না। আর যে সংগঠনের নিজস্ব কোনো নীতি আদর্শ গঠনতন্ত্র নাই, সেটা আবার সংগঠন কি? বাকাসাব হলো যেই উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে অরাজনৈতিক একটি সংগঠন, যেখানে জামাত, বিএনপি, ছাত্রলীগ, আওয়ামী লীগ সকল সংগঠন এর বাইরে যারা এই সংগঠনে নেতৃত্ব দিবে। একটা সময় যখন ওই যে আমাদের বর্তমান আইডিবির সংগ্রামী সভাপতি, উনি যুদ্ধ না করেও মুক্তিযোদ্ধা, উনার বেশি মেধা এদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার একমাত্র মেধাবী উনি,
উনি এই ক্ষমতা ছাড়তে চায় না। উনি একসময় আইডিবির নেতা হইতে হইলে 3 বছর 5 বছর পরে একজন সদস্য কেন্দ্রীয় কমিটির নির্বাচন করতে পারবে, এবং 3 বছর পর পর একই পোস্টে কেউ 2বার বেশি নির্বাচন করতে পারবে না, একই পোস্টে 2বারের বেশি নির্বাচন করতে পারবে না। আজকে একমাত্র AKM হামিদ ছাড়া আইডিবিতে বলে আর একজন মেধাবী লোকে নাই, কাউকে ঢুকতে দেয় না। এখানে তারাই বাঁকাছাপ করছে, গঠন করছে। এখন শুনেন, এই আন্দোলন কিচ্ছু হইতো না, আর এই করোনার কারণে বাংলাদেশের সকল পলিটেকনিকের শিক্ষা ব্যবস্থা বন্ধ, তো এই কারণে তারা আন্দোলন করতে পারতেছে না। কারণ ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর সংগ্রামী সাধারণ সম্পাদক, ওনার সংগঠনের সভাপতি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি, সে তার অ্যাপ্লিকেশনে বলছে মেধা সম্পূর্ণ করানো যেতে পারে, সুপারিশ মালা আছে, আমি আপনাকে দেখাবো। তাহলে আবার আইডিবির পক্ষ থেকে ওনারা যে এটা মানি না, তাহলে একজন লোকের 2 রকম চরিত্র, এটা জাতি দেখে ফেলেছে, শিক্ষকরা দেখেছে, কারিগরিতে লেখাপড়া করা সকল ছাত্রছাত্রী দেখেছে, এবং বাংলাদেশের সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা বিভিন্ন পেশা নিয়ে তারাও দেখেছে। এটা শামসুমান সাহেবের, এটা তাদের ষড়যন্ত্রের কাজ। আজকে কারিগরি এই যে লেখাপড়ার মান দিন দিন অবক্ষয় হচ্ছে, এই কারিগরি বোর্ড এই ষড়যন্ত্র করার সাহস পাইছে, আর তারা দুর্নীতিতে করপ্ট হয়েছে। এই কারণে তাদের দ্বারা কোনো ভালো কাজ করা সম্ভব না। তারা ওইখানে কেউ বসে ব্যবসা করে, কেউ সিঙ্গাপুর, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিতে ব্যবসা করে, আর আইডিবিতে বসে বসে মন্ত্রী এমপিদেরকে দাওয়াত দেয় আর বলে আপনি আইডিবির সব, আর তাদের পিছে তেল মারে। তারা হলো এই প্রজন্মের এই যে সাহেদ কন ও ডাক্তার কি জানি সাবরিনা বলেন, এই আইডিবি সভাপতি হইলো 1 নম্বর সাহেব সাবরিনা। যদি তাদেরকে ধরা হয় তাহলে তারা যদি আইডি থেকে পদত্যাগ করে ইজ্জতের সহিত, তাহলে দেখবেন যে কারিগরি বোর্ড এইরকম কোন ষড়যন্ত্র করার সাহস পাবে না। কারণ তারা আইডিবির নাম বেছে, আইডিবির যে যশ খ্যাতি ব্যবহার করে তারা বিভিন্ন তদবির বাণিজ্য, বিভিন্ন শিক্ষক বদলি, বিভিন্ন কারিগরি সেক্টরে বিভিন্ন শিক্ষক বদলি, স্কুলের অনুমোদন, ওই যে কারিগরি বিভিন্ন ইনস্টিটিউটের অনুমোদন নিয়ে তারা ব্যস্ত থাকে। তাহলে আমরা তো ষড়যন্ত্র করবেই। তো আমি মনে করি বাঁকাছাপ, আপনি যে প্রশ্ন করেছেন, আমরা একসময় বাঁকাছাপ কারিগরি ছাত্র পরিষদ বলে সংক্ষেপে বাঁকাছাপ, এই বাঁকাছাপটা হলো কারিগরি ছাত্রদের কল্যাণের জন্য। এইখানে বর্তমান সভাপতি, ইনস্টিটিউশনের বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদকের কল্যাণের জন্য হলো বাঁকাছাপ। সাধারণ কোন ছাত্রছাত্রীর কল্যাণে বাঁকাছাপ কোনোদিন কাজ করে না, কাজ করতে পারবে না, যতদিন এই রকম ষড়যন্ত্রকারী যারা হয় না, মানে এরকম এই শাসকের আসনে এরকম দুষ্কৃতিকারী ব্যক্তিরা যদি মানে ইনস্টিটিউশনের প্রধান থাকে, তাহলে তো বাঁকাছাপের হাত পা পঙ্গু, ডাল নাই তলোয়ার নাই নিজুরাম সর্দার, আমারও ওসি বানায় রাখবেন, আমার কোনো ক্ষমতা দিবেন না, এ হইলো বাঁকাছাপ। তবে আমি মনে করি যদি আজকে এই করোনা এই সমস্যা না থাকতো, তাহলে হয়তো বা এই ষড়যন্ত্র এতদিন সমগ্র বাংলাদেশ সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটা আন্দোলন হইতো। আর ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এই মুহূর্তে আন্দোলন ডাক দিলে ওদের গৃহপালিত 15 থেকে 20 জন লোক আছে যারা বেতনভুক্ত, আইডিবির বেতনভুক্ত সভাপতি সাধারণ সম্পাদকের বেতনভুক্ত কর্মচারী, নট ইঞ্জিনিয়ারদের নেতা, নট শিক্ষক পরিষদের নেতা, নট ছাত্রদের জন্য কল্যাণকর কোনো কাজ করে না। তারা এই বেতন খায় আর আইডিবি ধোয়া মোছা করে ফাড়া দেয়, আর তারা ওই যে বিভিন্ন ভাবে বাউচার করে আইডিবির ইনকামকে তারা তসরুপ করে। এই কারণে তারা আজকে এই ষড়যন্ত্র করছে। আর তারা আন্দোলনেরও ডাক দিতে পারতেছে না। আন্দোলন ডাক দিলে তো ছাত্র ছাড়া তাদের কোনো কাম নাই, কারণ তাদের ডাকে কোনো ইঞ্জিনিয়ারে আসে না। তারা পিডব্লিউডি তে তারা জামাত বিএনপির লোকে বর্তমান আইডিবির নেতা বানাইছে। তারা ওয়াসাতে জামাতের লোক, মান্নান সাহেব জামাত করতো বিএনপির আমলে, এই মান্নান সাহেব সভাপতি সেক্রেটারি। আইডিবি বর্তমান ওয়াসা যারা নেতৃবৃন্দ আছে আইডিবির সব জামাত বিএনপি। আপনি রোডসের খবর নেন, রোডসে নেতৃত্ব দিচ্ছে একসময় যারা বিএনপি এবং জামাত করতো তাদেরকে, আর আওয়ামী লীগের কিছু লোক তো যারা ফিসের টেবিলের লোক, তারা ওই বিএনপি জামাতের সামসেমি মানে তেল মাইরা চলার জন্য তাদেরকে লইয়া মুক্তিযোদ্ধা বানায়।
তাহলে রোডসের মতো জায়গা জামাত বিএনপির লোক নেতৃত্ব দিচ্ছে, ওয়াসার মতো জায়গায় দিচ্ছে, পাবলিক হেলথে জামাত বিএনপির লোক নেতৃত্ব দিচ্ছে, আপনি ওয়াটার বোর্ডে জামাত বিএনপির নেতৃত্ব দিচ্ছে, পিডব্লিউডি তে সরাসরি জামাত বিএনপির লোক নেতৃত্ব দিচ্ছে। আপনি কোন সেক্টরে বঙ্গবন্ধুর আদর্শের মুক্তিযুদ্ধের পক্ষের জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন একজন লোক নাই। কারণ আইডিবি ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর আইডিবির বর্তমান সভাপতি সে হলো দুর্দর্শ শকুনেচ্ছেও সে তীক্ষ্ণ লোক, সেই বঙ্গবন্ধুর আদর্শের কোন লোককে নেতৃত্বের কাতারে আনে নাই। কারণ 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, উনি 75-এ ওয়ার সাথে চাকরি করে, এরপরে এই চাকরি বলদে বঙ্গবন্ধু মারা গেছে 75 সালে, উনি চাকরির শেষ মেয়াদ পর্যন্ত উনি ওইখানে। বঙ্গবন্ধুর আদর্শের লোক হইলে তো সে এখানে থাকতে না, ওনার বাড়ি হইলো আপনার ইয়াতে নদীর ওই পারে কেরানীগঞ্জ। আমরা কেরানীগঞ্জের বর্তমান উপজেলা চেয়ারম্যানকে জিজ্ঞেস করছি, বললো উনি আমানুল্লাহ আমানের আত্মীয়, উনি কখনো মুক্তিযোদ্ধা ছিল না, উনি মুক্তিযোদ্ধা না, কিন্তু উনি আজকে নিজের বীর মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে আওয়ামী লীগের কিছু সব সংগঠনে থাকে কিছু উপরের লেভেলের লোকদেরকে ম্যানেজ করে সে আইডিবি চেয়ারে বসে আজকে কোটি কোটি টাকা তসরুপ করতেছে, এই ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ হরণ করছে, সদস্যদের টাকা আত্মসাৎ করছে। এই ছাত্র মানে আমাদের আজকে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে গবেষণা করবে, মিথ্যা কথা, গবেষণা কিছুই করে না, ওইখানে বসে বসে বিভিন্ন প্রোগ্রাম সেট করে ভাউচার করে আইডিবির কোটি কোটি টাকা লুটপাট করে খাচ্ছে এই বর্তমান সভাপতি সাধারণ সভা। তারা একজন শিক্ষক, তাদের বাড়ি গাড়ি অ্যাপার্টমেন্ট ইউনিভার্সিটি কিভাবে রাতারাতি। আজকে আমি আপনাদের মাধ্যমে সরকারের গোয়েন্দা সংস্থার সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অবৈধভাবে একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স 2015 সালে অবৈধভাবে ক্ষমতা কোন ইঞ্জিনিয়ারদেরকে ভোট দিতে দেয় নাই। আমি সেখানে সাক্ষী, আমাকে যদি কাঠগড়া দাঁড়িয়ে বলে আমি সাক্ষী দিব ওই দিন কাউকে, ও যারাই ওনাদের প্রতিদ্বন্দ্বী করে তাদেরকে তারা বর্তমানে রাজাকার বিএনপি দোষ দেয়, হেরে নাকি অরিজিনাল মুক্তিযোদ্ধা। আমার কথা হলো ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর মতো এত গুরুত্বপূর্ণ জায়গা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখানে সরকারের আদর্শের বর্তমান মুক্তিযুদ্ধের পক্ষের লোক বসবে। এই দুটি চেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে গবেষণা হবে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ডে বাই ডে বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে এগিয়ে নিবে, এখানে সেই রকম গবেষণা হবে। এখানে কিভাবে পলিটেকনিক্যালের যারা শিক্ষক তাদের শিক্ষার মান, তাদেরকে কিভাবে মানসম্মত ট্রেনিং এর ব্যবস্থা করে একটি ইনস্টিটিউশনে প্রেরণ করা হবে, এখানে কর্মচারীদের পক্ষে কথা বলার জন্য কাজ করবে। এখানে মিথ্যা কথা, এখানে কোন রকমের ডিপ্লোমা ছাত্র শিক্ষক পেশাজীবী কারোর জন্য কোনো কাজ করে না। এখানে যারা বর্তমানে আছে শুধু নিজের তদবির দান্দা, নিজেকে ভালো রাখার জন্য যত প্রকার আজকে দীর্ঘদিন বসে বসে এটা করতেছে। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, জাতির এই ক্লান্তি লগ্নে যখন দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়কে, আমাদের তরুণ প্রজন্মের আমাদের হ্যালো হ্যালো জি ভাইয়া, আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি আমাদের তরুণ হ্যালো, টেকনিক্যাল প্রবলেমের কারণে হয়তো জাকির ভাইয়া লাইনচ্যুত হয়েছে। হবে ডিজিটালাইজ সোনার বাংলা, তরুণ আমাদের সজীব ওয়াদের যে ভিশন দেখেছে রূপকল্প 2041 সেই রূপকল্পের বাস্তবায়নের হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তাই আমি বলতে চাই এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এই শিক্ষা ব্যবস্থাকে যেন ধ্বংস না করা হয়, এই শিক্ষা ব্যবস্থাকে যেন মেধাবীর দ্বারা মেধাবী শিক্ষার্থীর আনাগোনার মাধ্যমে ক্যাম্পাস হবে মুখরিত, ক্যাম্পাস হবে শিক্ষা বান্ধব। আর যদি বয়স্ক এবং কম মেধা সম্পন্ন ছাত্রছাত্রী কোন শিক্ষা প্রতিষ্ঠানে পদচারণা করে, সেখানে শিক্ষা অঙ্গনে মাদকের ইপটিজিং, মাদক, সন্ত্রাস, বিভিন্ন অপকর্মের সুতিগাথা সৃষ্টি হতে পারে। অপকর্মের মাধ্যমে এই কারিগরি সেক্টর ধ্বংস হবে অনিবার্য। কারণ যে কম মেধা সম্পূর্ণ এবং বয়স্ক লোক যখন এইখানে শিক্ষা গ্রহণের জন্য আসবে, তখন ছাত্রদের সাথে কম বয়সী মেধাবী ছাত্রদের সাথে তাদের সমন্বয় হবে না, আমাদের ছাত্রী বোনদের সাথে সমন্বয় হবে না, শিক্ষক এবং ছাত্রদের দ্বারা সমন্বয় হবে না।
তখনই এইখানে মধ্যে কৃত্রিম একটি সংকট সৃষ্টি হবে, যে সংকটের কারণে এই ডিপ্লোমা সেক্টর এবং এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পড়ুয়া ছাত্রছাত্রীদের মান সম্মান ক্ষুণ্ণ হবে এবং বিচক্ষণ অভিভাবকরা তাদের সন্তানদেরকে এই এই শিক্ষা ব্যবস্থা ভর্তি উচ্চ হারিয়ে ফেলবে। এতে জাতি মেধাবী আমরা হারাবো, মেধাবী ছাত্র আমাদের দেশ হারাবে, মেধাবী প্রযুক্তি। তাই আমি বলতে চাই, উন্নত দেশ যে স্বপ্ন নিয়ে আমরা এগোচ্ছি, আমরা ডেল্টা প্ল্যান করতেছে সরকার, এই প্ল্যানে হবে মেধাবীদের ডিজিটালাইজ বাংলাদেশ, একসময় বাংলাদেশ রিমোটে এর মাধ্যমে সমস্ত কিছু নিয়ন্ত্রণ হবে, ব্যবসা নিয়ন্ত্রণ হবে। সেটার জন্য মেধা এবং যোগ্য মেধা সম্পন্ন ইঞ্জিনিয়ার দ্বারাই কিন্তু এটা নিয়ন্ত্রিত হবে। আপনি সকল কিছু এখন কম্পিউটার সিস্টেমের আওতা চলে আসছে, সেইখানে ভালো কম্পিউটার ইঞ্জিনিয়ার লাগবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, টোটাল ডাটা কেবল থেকে শুরু করে পাওয়ার সেক্টরে মেধাবী ছাত্রদের দরকার হবে। যেভাবে বাংলাদেশে পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, বিদ্যুৎ আমরা হচ্ছি, ওই বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করার জন্য একজন দক্ষ ইঞ্জিনিয়ারের প্রয়োজন হবে। সেখানে যদি কম মেধাবী সম্পূর্ণ লোককে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে সাথে সাথে সংসদ ভবনের কারণ চলে যাবে, কারণ সে যা কিভাবে মানে এটাকে নিয়ন্ত্রণ করে। আমি বলতে চাই, আপনি করেন যে আমরা এখন এই আমার এখন দাঁড় আসছে মেশিনের সাহায্যে, মেশিন পরিচালনা করার জন্য মেকানিক ইঞ্জিনিয়ার, আপনি বড় বড় বিল্ডিং হচ্ছে ইলেকট্রিক্যাল, আপনি দেখতে পাচ্ছেন লিফট ব্যবহার হচ্ছে, সেই লিফট আরএসি, এখানে আরএসি যারা লিফট জেনারেটর সম্পর্কে ভালো মেধা সম্পন্ন লোক যদি সেই ওই ফার্মে চাকরি না করে, তাহলে সেই যান্ত্রিক যে জিনিসগুলো পরিচালনা করতে সেটা ব্যাহত ঘটবে এবং সেই বিল্ডিংটা অকার্যকর হয়ে যাবে। তাই আমি বলতে চাই, যেহেতু বোর্ড এক সার্টিফিকেট এক, তাহলে কেনই বা তুই নীতি সরকারি পলিটেকনিক্যালে জিপি এর মান বাড়বে আর প্রাইভেট পলিটেকনিকে 2.50 হবে। তাই আমি বলতে চাই আপনাদের মাধ্যমে, এইরকম সিদ্ধান্ত অবশ্যই ব্যক্তি স্বার্থ এবং একটা ব্যক্তিগত গোষ্ঠীকে কারিগরি বোর্ড শুধু এই সুযোগটা দিয়ে তাদের, কারণ আপনারা ইতিমধ্যে ওয়ার্ল্ড সরকার প্রতি 500 টাকা বৃত্তি দিচ্ছে, যদি ধরেন যদি অনেক ছাত্র ভর্তি থাকলে তো কারিগরি বোর্ডের ওই অসৎ আমাদের বেসরকারি যারা মালিক তারা মিলে ওই টাকাগুলো উত্তোলন করতে পারবে, উত্তোলনকে তারা ভোগ করতে পারবে। এবং আপনারা দেখেছেন বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে প্রত্যেকটি প্রাইভেট পলিটেকনিক্যালে ওয়ার্ল্ড ব্যাংকের নিজের অর্থায়নে বিভিন্ন বড় দিয়েছে। আমার জানা পড়তে মিরপুরে সাইক, আমাদের এবং সরকারি বিভিন্ন পলিটেকনিক্যালের সরকার প্রাইভেট সরকার সেই রকম কোন যোগ্যতা নেই এতটা, এই প্রাইভেট পলিটেকনিক দিয়ে তারা ওই টাকাগুলা গ্রহণ করেছে। তাই আমি বলতে চাই, এইখানে দুর্নীতি সরাসরি এখানে দুর্নীতি হবে যদি এই শিক্ষা নীতির মাধ্যমে এবং এই কারিকুলামে ছাত্র ছাত্রীকে আপনারা ভর্তি করা। কারিগরি বোর্ড যদি এই যে কিছু কালকে পত্রিকা একটি বিজ্ঞপ্তি দিয়েছে, আগস্টের 1 থেকে 19 তারিখ পর্যন্ত ভর্তির অলরেডি অনলাইনে ফর্ম তোলার জন্য যে কারিগরি বোর্ড দিয়ে, আমি মনে করি আত্মঘাতী অবিলম্বে কারিগরি বোর্ড এই যে প্রোগ্রাম যেন ফিরিয়ে আমাদের দেশে একটি দুর্নীতির, এখন তো আমরা স্বাস্থ্য ক্ষেত্রে বর্তমানে দুর্নীতির আঁকড়া বলে, আমি মনে করি কারিগরি শিক্ষা ব্যবস্থার মধ্যে কারিগরটা নীতির আখ্যা হিসেবে মানে জাতির সামনে স্পষ্ট হিসেবে স্পষ্ট হয়ে যদি এই সিস্টেমটা চালু হয়, কারণ এখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান লাভবান হবে, এখানে মূল মেধাবীরা মানে সরকারি পলিটেকনিক হলো করতে আসবে। যেমন সাধারণত মানুষ যখন পরিচয় দেয়, আপনি কি করেন, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কেউ বলে আমি অনার্স মাস্টার্স ঢাকা ইউনিভার্সিটি, কেউ বলে আমি বুয়েট থেকে পাস করছি। তাহলে
পরিচয় দিবে না একটা সময় যদি কম মেধাবী সম্পূর্ণ ছাত্রদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার আওতা আনা হয়। কারণ এই আওতা আনলেই তো সে পড়তে আসলে যখন তার সিনিয়রদের সাথে বসবে তখন বলবে বেটা তোদের কোনো তোদের এখানে অল্প মেধাবী বা জিপিএ কম ভর্তি করা হয় বয়স্ক লোক, তার মানে এক কথা আমাদের এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়ার একটা ষড়যন্ত্র। সেটা কার একটু আগে জিল্লু স্যার বলেছে, এখানে আসলে আমাদের ডিগ্রিদারি যারা আছে যোগে যোগে আমাদেরকে দাবিয়ে রাখার ষড়যন্ত্র করছে, তাদের সাথে আমাদেরও কিছু সুবিধাবাদী ব্যক্তি এই সুযোগটা নিচ্ছে। তো আমাদের বিশেষ করে আমি সরকারকে অনুরোধ করব কারিগরি বোর্ড পরিচালনা করার জন্য যারা কারিগরি দীক্ষায় দীক্ষিত তাদেরকে যেন সেখানে মূল দায়িত্বে রাখা হয়, এবং ইনস্টিটিউশন ডিপ্লোমার তো আমি স্পষ্ট বলেছি তারা এই মুহূর্তে আন্দোলন না, হয়তো ঈদের পর যখন ক্যাম্পাস খুলবে তখন ছাত্রছাত্রীদেরকে একটু মানে প্রণবল দেখিয়ে তারা একটা মানে কিছু করার চেষ্টা করবে, কিন্তু ভিতরে ভিতরে আসলে কাম হবে না, কারণ তারাই এই ষড়যন্ত্রের সাথে সরাসরি সংযুক্ত। তাই আমি বলতে চাই আপনার মাধ্যমে আমাদের এই সেক্টর যেন ধ্বংস না হয়। আমরা ইতিমধ্যে আমি তো বলেছি আমাদের বঙ্গবন্ধু ডিপ্লোমা কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি আব্দুর রব ভূঁইয়া এবং প্রকৌশলী আব্দুল হক এবং আমাদের প্রকৌশলী খন্দকার মাইনুর রহমান ইতিমধ্যে শিক্ষা মন্ত্রীর সাথে ব্যক্তিগতভাবে দেখা করেছে এবং চিঠি দিয়েছে। আমরা সচিব মহোদয় কারিগরি চেয়ারম্যান ডিজি কে অবহিত করেছি যে বোর্ড অ্যাক্ট সার্টিফিকেট অ্যাক্ট এখানে কিভাবে দুই জায়গা দুই রকম, এটা আমরা মানি না, এটা মানা সম্ভব না। এটা এক ধরনের একটা পক্ষকে লাভবান করার জন্য এটা হলো আত্মঘাতী সিদ্ধান্ত। তাই আমি সকলকে এই দেশের ডিপ্লোমা পড়া সকল ছাত্রছাত্রী ভাই বোন এবং প্রত্যেকটি পলিটেকনিক্যালের আমার সশ্রদ্ধ শিক্ষক এবং প্রিন্সিপাল এবং বাংলাদেশের বিভিন্ন সেক্টরে প্রকৌশলীদের যারা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বিভিন্ন সেক্টরের পেশাজীবী ভাইদেরকে বলবো এই ষড়যন্ত্রের প্রতিবাদ আমরা ভার্চুয়াল বর্তমান ডিজিটাল যুগে আমরা আমাদের যার যার অবস্থান থেকে আমরা প্রতিবাদ করে এই অধিকার ছিনিয়ে আনবো। এইখানে মেধাবীরা ভর্তি হবে, কম মেধা সম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা টেট কোর্সের ব্যবস্থা করে তাদেরকে 3 মাস 6 মাসের আলাদা একটি সন্ধ্যাকালীন কোর্সের আওতায় এনে এই সেক্টরের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে তা উত্তোলন করার জন্য সকলকে উদারত আহ্বান জানাবো আপনার মাধ্যমে। ধন্যবাদ সকলকে। এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট এসেছে। এখানে মুহাম্মদ জিলানি আহমেদ জিহাদ বলেছে জাকির ভাইয়ের নেতৃত্বে একটি আন্দোলনের দাবি করছি। জিলুর রহমান স্যারকে শুভকামনা জানিয়েছেন এবং মিরাজ সাইফুল ইসলাম লিখেছেন জাকির হোসেন সাগর পরম সত্য কথা বলেছেন, ধন্যবাদ জনাব। এখানে আরো অনেক গুরুত্বপূর্ণ কমেন্ট এসেছে। মোহাম্মদ মহিদ পলিটেকনিক ভর্তি নীতিমালা নিয়ে সবাই বেশ সম্মানহানিতে পড়েছে, দ্রুত ব্যবস্থা না নিলে এ শিক্ষা ধ্বংস হয়ে যাবে। প্রয়োজনে রাজপথে নামতে হবে, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে হবে। সবাই আসলে শিক্ষার্থীরা সবাই আন্দোলনের কথাই বলছে। তো এবারে আমরা জিল্লুর রহমান স্যারের কাছে আসবো। স্যার, আপনার কাছে আমাদের প্রশ্ন হলো, একই সাথে একজন যুবক শিক্ষার্থী ও একজন বয়স্ক শিক্ষার্থী কিভাবে পাঠ গ্রহণ করবে, এটা আপনি একজন শিক্ষক হিসাবে আপনি এটা কিভাবে দেখছেন ব্যাপারটা? দেখতেছো আসলে দেখা যায় এটা মোটেও গ্রহণযোগ্য না আসলে, কারণ এখানে যেভাবে, কারণ ইউনিভার্সিটিতে আলাদা আর ডিপ্লোমাতে আলাদা। কারণ ডিপ্লোমাতে কারা ভর্তি হয় ম্যাট্রিক এসএসসি পাস করার পরে, এসএসসি পাস করার পরে একটা ছেলের যে মন মানসিকতা আর বয়স্ক ছেলের একটা মন মানসিকতা অনেক তফাৎ। আজকে যদি জাকির এসে ওই এসএসসির সাথে ভর্তি হয়, জাকিরের মন মানসিকতা আর ওই এসএসসি মন মানসিকতা এক হবে? কোনোদিন না। ইউনিভার্সিটিতে হইতে পারে, সেটা আলাদা ব্যাপার, কারণ একটা এজ চলে গেলে তখন অনেক কিছু সম্ভব, বাট এখানে কিন্তু সেটা সম্ভব না। আর এইভাবে যদি আসে জাকিরের সাথে আমি এখানেও একমত হচ্ছে যে
নিঃসন্দেহে এই সেক্টরটাকে একটা ইমেজ সংকটে পড়বে। কারণ বাইরের লোকজন এমনি আমাদের বিভিন্নভাবে কটূক্তি করার চেষ্টা করে, যদিও আমাদের ছেলেরা তাদের দক্ষতা দিয়ে তাদের পজিশন ধরে রাখার চেষ্টা করতেছে, কিন্তু এইভাবে যদি ভর্তি প্রক্রিয়া চলে, অল্প জিপিএ আসে, অবশ্যই আমাদের ভাবমূর্তি নষ্ট হবে। আর এখানে প্রাইভেট এবং সরকারি যেহেতু একই বোর্ড, কেন আমরা জিপি দুই রকম করব? জিপি এক হওয়া উচিত এবং একই ক্রাইটেরিয়াতে আসা উচিত। কারণ সবচেয়ে কষ্ট লাগে যে এই যে 500 সামথিং প্রাইভেট পলিটেকনিক আছে, কিন্তু হাতে গোনা 40-50টার বেশি কি আমরা এদের কার্যক্রম দেখি? আমরা যখন পরীক্ষা নিতে যাই, দেখা যায় চতুর্থ পর্বে থাকে প্রায় 32 থেকে 34 জন ছাত্র, আবার ষষ্ঠ পর্বে থাকে 17 জন, অষ্টম পর্বে যায় 5 জন। কেন এই অবস্থা কেন হবে? এই যে অবস্থা তো হওয়ার কথা না। আমরা আমরা কি সেখানে ফোর্থ সেমিস্টার পর্যন্ত পড়ার, এই থার্ড সেমিস্টার পর্যন্ত পড়ার মানে পাশের নিশ্চয়তা দিচ্ছি? এরপরে কি যখন বোর্ডে চলে যায় তখন কেন এই অবস্থা হচ্ছে? এই বিষয়গুলি জানা উচিত, বোঝা উচিত। আর বোর্ডের এবং সরকারকে দৃষ্টি দিতে বলবো যে এই যে আমাদের সরকারি পলিটেকনিকে যে ছেলেরা এত ভর্তি হয় পরে থাকে না, কেন থাকে না এগুলি আইডেন্টিফাই করা, কেন ঝরে যায় আইডেন্টিফাই করা, এবং পাশাপাশি প্রাইভেটকেও মনিটর করা যে কেন আমাদের ছেলেরা এত অল্প হবে, কেন ছেলেরা ভর্তি হবে না। কারণ আমি মনে করি ভর্তি প্রক্রিয়াটাই সম্পূর্ণ ভুল। কারণ এই যে 9 তারিখ থেকে যদি ভর্তি প্রক্রিয়া শুরু হয়, হবে কত 2 থেকে 3 মাস। এই 3 মাস কয়জন ধৈর্য ধরবে? এখান থেকে অনেক ভালো ভালো ছেলেরা যারা প্রকৃত অর্থেই পলিটেকনিকে আসতে চায় তারা কিন্তু পরে থাকে না। কারণ ওইদিকে কলেজ শুরু হয়ে গেছে আর 3 মাস পরে হবে পলিটেকনিক ক্লাস। এখান থেকে অনেক ছেলে সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলায়। আবার আসার পরে অনেক ছেলে ওই যে জিপিএ ভালো, বাট তাদের ম্যাথের ব্যাকগ্রাউন্ড নাই, সায়েন্সের ব্যাকগ্রাউন্ড নাই, দেখা যায় ফার্স্ট সেমিস্টারে অনেক ছেলে ভয়ে চলে যায়, 2 মাস 3 মাস পড়ার পরেই চলে যায়। তাহলে এই সিস্টেমটাকে বাঁচানোর জন্য একমাত্র ওয়ে মেধাদের আনা এবং সঠিক ছেলেদের আনা। যদি আমরা আনতে পারি, আমাদের এই সিস্টেম ভালো চলবে, ভালো আমরা আউটপুট দিতে পারবো, পাশাপাশি এই দেশের বিশাল একটা বেনিফিট আসবে। এবং সারা ওয়ার্ল্ড যারা আজকে ইকোনমিক্যাল দিকে ফার্স্টের দিকে, তারা বাংলাদেশের ছেলেদের তাকায় আছে। বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ আমাদের মধ্য মিড লেভেলের জনগণ। কারণ অনেক দেশে 20 থেকে 40 বছরের লোকজন অনেক কম, বাট বাংলাদেশে এখানে অনেক বেশি। এই যে ওয়ার্কিং ফোর্স, এই ফোর্সটাকে যদি আমরা মানব সম্পদে পরিণত করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের দেশের প্রচুর ছেলে বাইরে কাজ করতে পারতো এবং এই দেশের রেমিটেন্স গ্রো করতো। বর্তমান সরকারের অনেক ভালো পদক্ষেপ আছে, শুধুমাত্র কিছু কুচক্রী মহলের কিছু ইন্ধনের কারণে মাঝে মাঝে মিসগাইড হয়। আমি সরকারকে অনুরোধ করব বিষয়গুলি সঠিকভাবে যাচাই বাছাই করা হোক এবং সঠিক তথ্য নিয়ে কোথায় সমস্যা সেই সমস্যাগুলি নিয়ে কাজ করা হোক। আমার বিশ্বাস যদি সরকার এই সিদ্ধান্ত নেয়, এটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। সিদ্ধান্তটা অবিলম্বে চেঞ্জ করা উচিত এবং ছাত্র শিক্ষক সম্মিলিতভাবে চেঞ্জ করা উচিত। সবাই আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো এবং এই সিদ্ধান্ত কোনোভাবেই মানতে দেওয়া যাবে না এবং মানা যায় না। কারণ এটা আমাদের স্বার্থ, আমাদের ভাবমূর্তির স্বার্থ, আমাদের ঐতিহ্যের স্বার্থ। এটা যেন কোনোভাবেই আমরা ক্ষুণ্ণ না হই, আমরা মিসগাইড না হই। আশা করি তোমাদের এই যে উদ্যোগ, এই উদ্যোগের মাধ্যমে দেশবাসী জানবে এবং বিষয়টা বোঝার চেষ্টা করবে। থ্যাংক ইউ অপর্ণা। জি স্যার, আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থী স্বামী, আপনি কি শুনতে পাচ্ছেন? শিক্ষার্থী স্বামী, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এ পর্যায়ে আমরা আসবো জাকির ভাইয়ের কাছে। জাকির ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, শুনতে পাচ্ছি, বলো। ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, কারিগরি ছাত্রদের অভিভাবক ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি এ বিষয়ে কোনো ভূমিকা আছে কি তার, বা তারা কোনো পদক্ষেপ নিয়েছে নতুন কোনো?
আপনি তো মনে হয় আমার কথা মনে হয় শুনেন নাই। আমি তো আপনাকে প্রথমে বলেছি বর্তমান আইডিবি সাধারণ সম্পাদক, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, বেসরকারি পলিটিক্যাল সংগ্রামী সভাপতি। উনি ওনাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ফ্যাডে একটি চিঠি দিয়েছে যে কম মেধাবী সম্পূর্ণ ছাত্রদেরকে বেসরকারি পলিটেকনিক ভর্তি করা যেতে পারে, উনি একটি সুপারিশ করেছে। আবার ওনারা কিছুদিন আগে যখন এইটা জাতির সামনে ফলাও ভাবে আসছে, যখন প্রজ্ঞাপনটা 2019-20 শিক্ষার যেই বিজ্ঞপ্তিটা চালু হয়েছে, সেইখানে আবার ইনস্টিটিউট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আইডিবি তারা একটি দরখাস্ত দিয়েছে যে এটা আমরা মানি না। তাহলে আমার কথা হলো ইনস্টিটিউটের সংগ্রামী সভাপতি তো জানে, এবং উনি আবার একই ব্যক্তি দুই রকম অভিনয় করতেছে, এবং এটা এই মুহূর্তে এইরকম একটি আত্মঘাতী সিদ্ধান্ত পরিকল্পিতভাবে নিয়েছে। দেখেন, করোনার কারণে সমগ্র বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এখানে এই কারিগরি বোর্ড যদি নিয়মতান্ত্রিক ভাবে কোন রকমের আইন, কোন রকমের শিক্ষা কারিকুলাম পরিবর্তন করে, তাহলে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশের সুনামধন্য 4-5টা পলিটেকনিক প্রিন্সিপালদেরকে ডেকে কারিগরি বোর্ডের বিভিন্ন সিনিয়র পর্যায়ে নেতৃবৃন্দরা বসে একটা নীতিমালা তৈরি করে পরবর্তীতে এটা মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু এই বন্ধতে ওনারা কিভাবে কার সাথে পরামর্শ করে এরকম একটি আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে, আমি মনে করি অবশ্যই আমাদের ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর যে সংগ্রামী তুই দিকপাল, ওনারা অবশ্যই সেটা জানে। আর না হয় জেনেও ওনারা না জানার ভান করেছে, আর না হয় ওনাদের হীন স্বার্থের কারণে তারা অল্লক করে গিয়েছে। কারণ এখানে একজন তো বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মালিক সমিতির সভাপতি, ওনাদের স্বার্থকে বাস্তবায়ন করার জন্য ওনাদের প্রেসারে কারিগরি বোর্ড হয়তোবা আমার ধারণা হয়তোবা ওনাদের ইচ্ছাতে এই রকম একটি হীন স্বার্থ বিরোধী, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ বিরোধী, ছাত্রদের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত কারিগরি বোর্ড নিয়েছে। যদি ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এখনো নৈতিকতার জায়গা, ওনারা যে পবিত্র চেয়ারে বসে আছে, এই পবিত্র চেয়ারের দোহাই, পবিত্র চেয়ারকে যদি ওনারা রক্ষা করতে যায়, এখনো সম্ভব। এইরকম কম জিপিএ একটি বোর্ডে, যেখানে বোর্ডের সার্টিফিকেট এক, সুনাম এক, খ্যাতি এক, ফ্যাশ এক, এখানে তো কোন এক জায়গায় মেধাবী এক জায়গায় কম মেধাবী, এটা তো হতেই পারে না। আমি মনে করি এটা ওনারা সরাসরি ওনারা জানে, আর না হয় ওনারা নিজেদের টাকা রুজি ধান্দায় ব্যস্ত থাকায় কারিগরি বোর্ডের ওই ডিগ্রিধারী আমলারা একটা ষড়যন্ত্র করেছে, যেটা ওনারা বাধা দিতে ব্যর্থ হয়েছে। দুইটাই আমার ধারণা, দুইটা কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। যদি অভিভাবক যদি সজাগ থাকে, বাড়ির গৃহস্থ যদি ঘর ঠিক মতো পাহারা দেয়, চোর ঢুকার কোনো সম্ভাবনা নেই। যদি থানার ওসি ঠিক থাকে, তাহলে কোনো এসআই দারোগা অন্যায় করার সুযোগ থাকে না। প্রিন্সিপাল ঠিক থাকলে, কোনো প্রতিষ্ঠানের প্রধান যদি ঠিক থাকে, নীতি নৈতিকতার আদর্শের জায়গা যদি ঠিক থাকে, তাহলে কোনো বিভাগীয় প্রধান, ইন্সট্রাক্টর, চিফ ইন্সট্রাক্টর এবং ছাত্র নেতা বলেন, কেউই ওই শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না। তাই আমি মনে করব ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আইডিবি যারা আমাদের অভিভাবক, যারা নিজেদেরকে অভিভাবক জাহির করে, আমি তো বলেছি বলে 5 লক্ষ ইঞ্জিনিয়ারের নেতা, হলফ করে বলতে পারি ইনস্টিটিউশন ডিপ্লোমার ইঞ্জিনিয়ার্স এর রেজিস্ট্রেশন মাত্র সর্বোচ্চ 18 থেকে 30,000-এর উপরে তো হবেই না, কারণ ওনাদের নেতৃত্বে কেউ ওইখানে সদস্য হইতে যায় না। কারণ সবাই বুঝেছে ওনারা দুইজন লোক, শুনেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানে যেমন একজন প্রিন্সিপাল, ঢাকা পলিটেকনিক্যালে প্রিন্সিপাল হওয়ার আগে কেউ থাকে সিলেট, কুমিল্লা, আইসা 2 বছর পরে আবার চাকরির মেয়াদ শেষ, উনি হয়তো বোর্ডে চলে যায়। এইখানে ইনস্টিটিউশনের বর্তমান সভাপতি, সেক্রেটারি, ওনারা ওই যে জন্ম থেকে জ্বলছি,
জন্মের পর থেকে এই চেয়ারে এ দেশে আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মেধাবী হয় নাই, শুধু হামিদ এবং আমার শ্রদ্ধেয় স্যার শামসুর রহমান স্যার, ওনারা দুইজনে মেধাবী। একজন হইলো কেমিক্যাল বিভাগে, পরে হয়তো ভারপ্রাপ্ত সিআই হয়েছে, উনি ছিল একজন ইনস্ট্রাক্টর। জিল্লুর রহমান স্যারকে তুমি জিজ্ঞেস করলে জানতে পারো, উনি কেমিক্যাল ডিপার্টমেন্টের একজন শিক্ষক ছিল, উনি আজকে আইডিবি জেনারেল সেক্রেটারি, উনি একমাত্র মেধাবী। আর এই দেশে হামিদ সাহেব একরকম মেধাবী, কারণ এ দুইজন মেধাবীর কারণে আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেখছেন না এদের ইজ্জত যা বাড়তেছে, এটা জাতি আজকে দেখে ফেলেছে। কারণ ওনারা ওনাদের জায়গা থেকে ওনারা এই চেয়ারে বসে বসে নিজেদের ব্যবসা বাণিজ্য, নিজেদের আখের গোছানোর এবং নিজেদের একটা সংঘবদ্ধ চক্র নিয়ে ওইখানে বসে আছে। আপনাকে বলতে 2015 সালে যে নির্বাচন হয়েছে, আমি দেখছি কাকরাইল এলাকার কিছু টোকাই ছেলেরা আমাদের বহু শিক্ষক, বহু ইঞ্জিনিয়ারের গায়ে হাত দিয়েছে। সেদিন নিয়ত করছি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ইনস্টিটিউটে আর যাবো না, কিন্তু কষ্ট লাগে। অবশ্যই আমি ডিপ্লোমার পরে আমি বিএসসি করেছি, এমএসসি করেছি, তারপর নীতি নৈতিকতার জায়গা থেকে যেহেতু ডিপ্লোমা কে ওন করি, সেই জন্য যদি ডিপ্লোমা পরিবার কোন রকমের সমস্যা সংকটে পড়ে, তার জন্য আমি আসলে কথা বলি। আমি ওই দিনে নিয়ত করেছি যে তাদের সাথে সদস্য থাকবো, কিন্তু আমি আর ওই ইনস্টিটিউটে যাই নেতৃত্ব দিব না। ক্ষমতার জন্য আমাদের অনেক সুনাম জন্য আজকে দেখেন হামিদ আর শামসুর রহমান সাহেব ছাড়া আর কি মেধাবী লোক নাই? আজকে তারা কি 5-7 জন লোককে ডাকছে? আমরা যে 2 দফা দাবি আদায় করেছি, বীর মুক্তিযোদ্ধা মল্লিক, খন্দকার মাইনুর রহমান, সদস্য সচিব মল্লিক আহ্বায়ক ছিল, কই তারা? কেউই তাদের সাথে নাই। বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে কেউ নাই। তারা ওই যে গোপালগঞ্জের থেকে একজন আনছে, পাবনা থেকে একজন আনছে, ওই চিটাগাং কুমিল্লার লোক দিয়ে আইডিবি চালায়, মানে শেয়ার এডারে রাখছে সারা বাংলাদেশের নেতৃত্ব দেয়। মিথ্যা কথা। এরা কোন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নেতৃত্ব দেয় না, কোন শিক্ষকদের নেতৃত্ব দেয়, এরা নিজেদের নেতৃত্ব নিজেরা দেয়। এরা ক্ষমতার জন্য, এরা সরকারের বিভিন্ন, কারণ সব জায়গায় তো দুষ্কৃতী লোক আছে, 2-4 জনকে ভুল বুঝাইয়া এই ক্ষমতাটা ধরে রাখার জন্য এখানে বসে বসে শুধু এনএফসি করে, এই জন্য আজকে আমাদের এই অবস্থা। তাই আমি বলতে চাই ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সম্পূর্ণ ব্যর্থ, এদের লজ্জা থাকা উচিত। আমি মনে করি এই প্রজ্ঞাপন আসার পরে এদের পদত্যাগ করা উচিত ছিল। পদত্যাগ করলে তাহলে সমগ্র বাংলাদেশের সকল ছাত্রছাত্রীরা আজকে আন্দোলনের রূপরেখা নিয়ে যেতে পারতো। আমি মনে করি করোনা প্রয়োজন নাই, এই সরকার তো আমাদের সরকার। বঙ্গবন্ধুর কন্যা তো এদেশের খেটে খাওয়া মানুষের পক্ষের সরকার। বঙ্গবন্ধুর কন্যা তো ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষা করার সরকার। বঙ্গবন্ধুর কন্যা তো এদেশের ইঞ্জিনিয়ারদেরকে লালন করে ধারণ করে। বঙ্গবন্ধুর কন্যা ভীষণ বাস্তবায়ন করার জন্য আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশ এগিয়ে নিবে, চলার পথ মসৃণ করবে। মহাসড়ক দেশ এগিয়ে গেছে, পদ্মা সেতু হয়েছে, আমরা স্যাটেলাইট দেখতে পাচ্ছি, বঙ্গবন্ধু স্যাটেলাইট বিশ্বের মধ্যে উদীয়মান হয়েছে। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য দক্ষ ইঞ্জিনিয়ার দরকার। এই বঙ্গবন্ধুর সোনার বাংলাকে ধূলিসাৎ করার জন্য ওই 75-এর পরবর্তী সময়ে যারা জামাত বিএনপি কে লালন করেছে, ধারণ করেছে, আইডিবির নেতৃত্ব দিচ্ছে তারা। এই কারণে বঙ্গবন্ধুর সোনার বাংলা, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের পথে বাধা এবং তার সুযোগ্য সন্তান বর্তমান যুগের তথ্য প্রযুক্তি খাতের আমাদের অভিভাবক জনাব সজীব ওয়াদের জয় যে ভীষণ 2041 রূপকল্পকে বাধাগ্রস্ত করার জন্য এইখানে ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক, নব্য আওয়ামী লীগ পরিচয় দেয়। তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, তারা দুইজনে নিজেদেরকে মুক্তিযোদ্ধা পরিচয় দেয়। তারা কখনো মুক্তিযুদ্ধ করে নাই। তারা নিজেদেরকে জাহিল করার জন্য আজকে সরকারের বিভিন্ন পর্যায়ের লোকেদের সাথে তারা বিভিন্ন উত্তন মানে প্রণোদনা দিয়ে তারা এই জায়গা থেকে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মনোবলকে, মেধাবীদেরকে ধ্বংস করার জন্য, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মনোবল ধূলিসাৎ করার জন্য কঠিন ষড়যন্ত্রে তারা আজকে নিবেদিত। তাই আজকে মাননীয় শিক্ষামন্ত্রী বিচক্ষণ। আমি মনে করি মাননীয় শিক্ষামন্ত্রীকে যদি আমরা বলেছি ইনশাআল্লাহ যদি ভালোভাবে ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইতিমধ্যে আপনারা যদি উপস্থান করতো তাহলে অবশ্যই এরকম সিদ্ধান্ত হতো না। আমি মনে করি বর্তমান শিক্ষামন্ত্রীর কাছে তারা এইরকম বারবার মিটিং করছে, এই করছে, সেই করছে, সিজি দিছে, সবাইকে বোঝানোর চেষ্টা করছে। বেসিক্যালি তারা আসলে তাদের মুখে এক ছিল, অন্তরে আরেক ছিল। এই কারণে এই সিদ্ধান্ত, এই সার্কুলার
এই কারিগরি বোর্ড দিয়েছে। আমি মনে করি এখনো সময় আছে। সারা বাংলাদেশের সকল ডিপ্লোমা প্রেমিক ভাই বোনেরা, ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা উদাত্ত আহ্বান, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সরকারের বিভিন্ন লোকের মাধ্যমে আপনারা এটা তীব্র প্রতিবাদ করবেন। ইনশাআল্লাহ এইরকম সিদ্ধান্ত হলে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যে পরিচয়, সাবস্টেন ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে পরিচয়টা, এটা আসলে স্বার্থবহ হবে না। আমরা জায়গায় জায়গায় আমরা সামাজিকভাবে আমাদেরকে হ্যাও করে দেখবে, কারণ উপরতলা নিচের তলা, আমাদেরকে নিচতলার বাসিন্দা হিসেবে মানুষ আমাদেরকে দৃষ্টি রাখবে আমাদের প্রতি, উপরতলার লোকরা কখনো আমাদেরকে মূল্যায়ন করবে না। কারণ জিপিএ 2.50 লোক যদি ইঞ্জিনিয়ার হয়, তাহলে আপনি আমাদের অবস্থা কি হবে? আপনারা সাধারণত মানুষ ছোটবেলা থেকে স্বপ্ন দেখে আমি বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। এখন না ইউনিভার্সিটিতে অনেকে যাইয়া বলে আমরা বিসিএস ক্যাডার হব, কিন্তু যখন একটা ছেলে প্রাইমারি হাই স্কুল লেভেল লেখাপড়া করেছে, প্রথম যখন সে ছাত্র জীবনে বলে যে কেউ সায়েন্সে, কেউ কমার্স, কেউ বলে না আমি একজন ব্যাংকার হব, বলে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হব। সেও তো ডাক্তারি পড়তে গোল্ডেন জিপিএ পাওয়া ছাত্ররা চান্স পায় না। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা হয়তো এটা লেভেল গ্রেড, আমরা যেহেতু 14 র্যাঙ্কিং এ আছি, আমাদের উপরে বিএসসি ইঞ্জিনিয়াররা আছে, বাট এটা ইঞ্জিনিয়ারিং পেশা যদি আপনি 2.50 গোল্ডেন বাদ দিলেন, 2.50 দেন, তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার এই শব্দটা আসলে অনেক দূরে চলে যাবে। তাহলে ডাক্তার টু নাফিদকেও আমরা, নাফিদ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি সমাজের জন্য, কিন্তু বাট আমরা ডাক্তার টু নাফিতের ক্যাটাগরিতে পড়ে যাব। কারণ ইঞ্জিনিয়ারিং পড়তে হলে মেধাবী গোল্ডেন এ প্লাস লাগে, সেই জায়গা নাই দিলেন আপনি 3.50 আপনি রাখেন, সেই জায়গা আপনি বয়স্ক দিলেন, আপনি ওই যে বিলাত ফেরত করোনার কারণে লোক আইবে, এই কারণে এত তাড়াতাড়ি আপনি টেট কোর্সের সিস্টেম না করে, সন্ধ্যাকালীন শিক্ষা ব্যবস্থা না করে আপনি আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সার্টিফিকেট দিবে বয়স্ক লোকরে। আরে সে তো সরকারি কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারবে না, কারণ সরকারি চাকরির মেয়াদ 31-30। তাহলে একটা ছেলে 31, আমি তো আবার ঢাকা পলিটেকনিক ভর্তি হব, মানে এমনি শখের বশত ভর্তি হব, কারণ আমি ইলেকট্রিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েছি, এখন আমি সিভিল হবো, কারণ আমার দরকার। এইভাবে আমার স্যার আছে, স্যার ধরেন একটা ডিপার্টমেন্টের সিএ, উনি হবে, মানে তাহলে দেখবেন যে মানে আপনিও ভর্তি হইতে পারবেন, আমার জন্য ভালো। কিন্তু ওভারঅল এটা আমাদের সামাজিক স্ট্যাটাস যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এটার জন্য এই পরিচয় আমরা দিতে পারবো না, কারণ সমাজে আমাদেরকে বলবে মেধাহীন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আমরা মেধাহীন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের হিসেবে এই জাতির সামনে পরিচিত হতে চাই না। আমাদের অবশ্যই এখানে মেধাবী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, যেখানে পাস করে ডুয়েট, সুয়েট, বুয়েট, সেই দেখবেন একটা সময় ডুয়েটও ঢুকতে দিবে না আমাদেরকে, কুয়েটও ঢুকতে দিবে না, সুইটও ঢুকতে দিবে না, কইবো এগুলা আর মেধাহীন ছাত্র। অলরেডি বুয়েট ছাত্রলীগের নেতারা বিবৃতি দিয়েছে, ডুয়েট ছাত্রলীগের নেতারা বিবৃতি দিয়েছে যে না, ডিপ্লোমার সার্টিফিকেট এক, মান এক, শিক্ষা প্রতিষ্ঠান এক, সবকিছু জিপিও এক হতে হবে। এখানে কম বেশি হলে অবশ্যই এই পরিবারকে ধ্বংস করা হবে, এই সেক্টরটাকে অবশ্যই মানহীন করা হবে, সমাজের চোখে নিগৃহীত। কয় না গরিবের বউ সবাই ভালো, এটারে গরিবের বউ হিসেবে আখ্যায়িত দিবে সবাই, যে যেমন তো তুচ্ছিল্য, কখনো সুপারভাইজার, কখনো ওই ইলেকট্রিশিয়ান, কখনো এই পরিচয় আমরা দাবিতে হতে পারবো, তখন আমরা উচ্চ কথাও বলতে পারবো না, আন্দোলনও করতে পারবো না। তাই আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আমাদের জন্য, আমাদের ডিপ্লোমা পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তারা জাতির সাথে বেমানি করেছে, তারা ডুয়েল পার্ট করেছে, তারা নিজেদের ব্যবসা বাণিজ্য নিয়ে তারা ব্যস্ত। একটা পক্ষকে, একটা ব্যবসায়ী গ্রুপকে, একটা এই পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা ব্যবসায়িক শ্রেণীকে লাভবান করার জন্য এই সেক্টরকে ধ্বংস করার এক দৃষ্টান্ত এই আমাদের জীবন দশা এই বর্তমান সভাপতি সাধারণ সম্পাদক সৃষ্টি করেছে। মৃত্যুর আগ পর্যন্ত এই ইতিহাসের কলঙ্ক অধ্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চিরশত্রু হিসাবে বর্তমান সভাপতি সাধারণ সম্পাদককে জাতি এবং সমগ্র শিক্ষা পেশাজীবী কর্ম সবাই তাদেরকে জাতীয় বেইমান হিসেবে আখ্যা দিবে। তাই আমি বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদ এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ এই ষড়যন্ত্র যেন বাস্তবায়ন না করার জন্য সেজন্য আমরা কাজ করে যাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন।
এবারে আমি আসবো আমাদের শ্রদ্ধেয় জিল্লুর রহমান স্যারের কাছে। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আহ, এই যে এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার কি উপায় আছে? কি উপায়ে আমরা একটা পরিত্রাণ পেতে পারি? পরিত্রাণ আসলে আমাদের সামাজিক যোগাযোগটা বাড়ানো, কারণ সবাইকে সচেতন করা। আমরা যদি সবাই সচেতন হই, আমার অবস্থান থেকে আমি যদি বুঝতে পারি, এটাই হলো একটা নীরব প্রতিবাদ। কারণ আসলে অনেকগুলি জায়গা থেকে আমরা যেখান থেকে যতটুকু আশা করি সেখান থেকে তা পাই না। এখন না পাওয়ার কারণেই কিন্তু আমরা যদি সাধারণ লোকজন এই যে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াতে যদি আমরা এই বিষয়গুলি উপস্থাপন করতে পারি, আমার বিশ্বাস এখান থেকে আরো বেশি সাড়া পাওয়া যাবে এবং সরকার সঠিক তথ্যটা পাবে। আমার উচিত এবং সবারই উচিত যে সরকারকে সঠিক তথ্য দেওয়া, কারণ সরকার নিঃসন্দেহে এই কারিগরি সেক্টরের উন্নতি চায়। কারণ সরকারের অনেক ভালো ভালো পদক্ষেপ আছে এই কারিগরি শিক্ষার ব্যাপারে। কারণ বর্তমান সরকার আসার পর থেকে কারিগরি সেক্টর যেভাবে ডেভেলপ করছে, অনেক বিগত সরকার কিন্তু এইভাবে করে নাই। এই অবস্থায় আমরা বলবো সরকারকে সঠিক তথ্য দেওয়া এবং সঠিক ইনফরমেশন দেওয়া, সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে। এটাই হলো মূল তথ্য। আর পাশাপাশি গার্জেনদেরও সচেতন হওয়া উচিত যে তাদের ছেলে মেয়েদেরও এই ব্যাপারে আরো তথ্য বেশি দেওয়া। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থী শামীম, আমি আপনাকে প্রশ্ন করব, আপনি শুনতে পাচ্ছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? শিক্ষার্থী শামীম, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, শিক্ষার্থী শামীম, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, না, অন্যদিকে যাও। শামীম আছে তো, মানে জি, শামীম আমি শুনতে শুনতে পাচ্ছেন পাচ্ছি। না? শুনতে পাচ্ছেন শিক্ষার্থী শামীম? হ্যাঁ শামীম, কথা জি, বলো। আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলো বলো। জি, আমি শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছে? শামীম, আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনার কথা শুনতে পাচ্ছি না। জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, আপনার কাছে আমাদের প্রশ্ন হলো, এই এই অবস্থায় আমি আপনাদের আপনার কি কথা শুনতে করণীয়? পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। জি, প্রশ্ন করতেছে? এই এই অবস্থায় আপনাদের স্টুডেন্টদের কি করণীয় এবং জি, আপনার কথা আমি আপনারা শুনতে কি, পাচ্ছি। আরে দূর। আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই অবস্থায় স্টুডেন্টদের কি করণীয়? জি, আমি এই জি, এই আমি শুনতে অপর্ণা, পাচ্ছি। জি, অপর্ণা ও শুনতেছে জি, না, আমি তুমি শুনতে স্যারকে পাচ্ছি। দাও। শুনতে হ্যাঁ পাচ্ছি। বলো, কি হ্যাঁ, পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আপনাদের বলো এই বলো। অবস্থায় আপনার কি কথা আমি শুনতে করণীয়? পাচ্ছি, কিন্তু আমি বুঝতেছি আরে না তুমি আমার ও কথাগুলো কেন যাচ্ছে কথা না। না শুনলে আরেকজনকে দাও, তুমি ও কথা না বলতে পারলে আরেকজনকে দিবা। এই মানে লাইফ টাইমের সিস্টেমটা তো আচ্ছা, বোঝার চেষ্টা করো। ওর ওর কথা তুমি শুনতেছো, ওরটা শুনে না। তুমি অন্যজনকে ইয়ে করো আচ্ছা, ঠিক আছে। আমার মনে হয় লাইনে। হ্যাঁ শামীম। শামীম শামীম, হ্যাঁ বলো। বলো। শামীম কি শুনতে পাচ্ছ? যে শামীম, আমার মনে হয় যে বর্তমান যারা আমরা, আপনার কথাগুলো স্পষ্ট হচ্ছে না। যে আমার মনে হয় আমরা যারা বর্তমান শিক্ষার্থী আছি, আমরা যখন থেকে বর্তমান নীতিমালা পরিবর্তনের কথা এবং রেজাল্টের কথা যখন উল্লেখ করা হয়েছে এবং বয়সের কথা উল্লেখ করা হয়েছে, তখন থেকে আমরা সোশ্যাল মিডিয়ায় একটা বিশাল ঝড় উঠে গেছে। বর্তমান শিক্ষার্থীরা বিশাল একটা ঝড় তুলেছে। তবে আমার মনে হয় না তার মধ্যে আমার আমার মনে হয় না তার মধ্যে করোনাকালীন সময়ে বর্তমান শিক্ষার্থীদের জন্য রাজপথে নামার দরকার। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ শামীম। এবারে আমি ছোট্ট একটা প্রশ্ন করে আমাদের আমার এই মনে হয় এই পর্বের সময় আমাদের অনুষ্ঠান। বর্তমান শিক্ষার্থীদেরকে এক হয়ে রাজপথে নামা দরকার। আমরা যদি 1952 সাল থেকে দেখি, 1952 সাল থেকে যত
হয়তো টেকনিক্যাল কোনো প্রবলেমের কারণে শিক্ষার্থী শামীমের কথা আমরা শুনতে পাচ্ছি না। আমরা প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা প্রশ্ন করে আমরা জাকির ভাইয়ের কাছে ছোট্ট একটা প্রশ্ন করে আমরা বিদায় নিব। জাকির ভাই, আপনার কাছে আমার প্রশ্ন হলো, এখন এই সময় আমাদের যে স্টুডেন্টদের কোনো ধরনের যারা ডিপ্লোমা স্টুডেন্ট আছেন এবং শিক্ষার্থী যারা আছেন, সবার কি কোনো আন্দোলনের কোনো পরিকল্পনা আছে কিনা? সবাই কোনো আন্দোলন বা সবাই মিলে প্রতিবাদের একটা কোনো প্রস্তুতি আমরা পাচ্ছি কিনা? শোনা যায় না, আপনার কথা শোনা যায় না, আপনার স্পিকার অফ করা আছে। স্পিকারটা অফ করো, আনমিউট করো জাকির, আনমিউট করো, মিউট করো, ওটা মিউট করো, তোমার ওখানে মিউট করো, আনমিউট করে দিন স্পিকারটা। ভাইয়া আপনার স্পিকারটা মিউট, হ্যাঁ এটাকে আনমিউট করে দিন। জাকির ভাইয়া, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আমি মনে করি আন্দোলন করতে হলে একটা প্ল্যাটফর্ম দরকার। সেই ক্ষেত্রে যেটা ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আইডিবি করার কথা, যেহেতু মানে ওনারাই এই সমস্যাটা সৃষ্টি করেছে, এদেরকে দিয়ে সমগ্র মানে ডিপ্লোমা পরিবারকে এক করা যাবে না। তাই আমি মনে করি তারাও থাকবে, কিন্তু নির্দলীয় নিরপেক্ষ যারা সরকারের খুব কাছের লোক, তারা এমন একটি প্ল্যাটফর্ম দাঁড়া করানো দরকার যাতে সেই প্ল্যাটফর্মে সকলে আসতে পারে। কারণ ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর ডাকে কেউ আসবে না, তারা এই মুহূর্তে আন্দোলনের ডাক দিচ্ছে না। কারণ আপনাকে বারবার বলতে চাচ্ছি, তারা হলো ছাত্র নির্ভর। ধরেন বর্তমানে ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আইডিবি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র নির্ভর। তো আমাদের ছাত্র নেতারা খুব ভালো, তারা কাজ করবে ডাকলে। কিন্তু এখন তো ডাক দিলে কেউ আসবে না তাদের ডাকে, আর বিশেষ করে করোনা এই পরিস্থিতি কেউ আসবে না, ক্যাম্পাসে ছাত্রছাত্রী নাই। তো তাদের শক্তি হইলো ছাত্র, কারণ তারা তো ক্ষমতা আঁকড়ে ধরার জন্য দীর্ঘদিন ধরে বসে আছে। তারা তো এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কল্যাণে কোনো কাজ করে না, কেউ তাদের ডাকে আসবে না। তো তারা অবুঝ ছাত্র, যারা আমরা যখন শিক্ষার্থী ছিলাম আমরা অবুঝ ছিলাম, এখন যারা আছে হয়তো অবুঝে, তাদেরকে মানে ওই 9-6 বুঝাইয়া, আর ডাইনে বামে 9-6 বুঝাইয়া ওই ঈদের পরে দেখবেন একটা আন্দোলনের ডাক দিবে। ওইখানে ঢাকা পলিটেকনিক বা বিভিন্ন জায়গায় তাদের কিছু অয়েল অফিসারদেরকে নিয়ে তারা দেখবে। কিন্তু এখানে মূলত সমগ্র সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ যদি যার অবস্থান থেকে প্রত্যেকটি ওয়াসা, পিডব্লিউডি, এলজিডি, রোডস, পাবলিক হেলথ, ওয়াটার বোর্ড থেকে শুরু করে পিবিসি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, প্রত্যেকটা জায়গায় যদি তারা একটা চিঠি দিয়ে মানববন্ধন করে বা তাদের উপরস্থ কর্মকারী জানা যে আপনারা শিক্ষামন্ত্রীকে বলেন, লগে সম্ভব, এই মাঠে আসতে হবে না। আর আন্দোলন কারা দরকার কি? আন্দোলন আমাদের সকল যে বাংলাদেশের 49টা প্রাইভেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল মহোদয় এবং আমাদের তো এখানে শিক্ষক আছে, শিক্ষক প্রতিনিধি আছে, শিক্ষকরা তো অনেকে নেতা রাজনীতি করে বা বিভিন্ন, যেমন কেউ পরিষদ করে, কেউ সমিতি করে, কারণ এখানে দুটা গ্রুপ আছে। তো এরা যদি এক জায়গা হইয়া নিজেরা রাজপথে না এসে একটু আলোচনা করে, এটা বাস্তবায়ন করা সম্ভব। এটা ছোট্ট, এটা কোনো ম্যাটার না, এটা ইচ্ছা লোকেরা, কারণ সস্তা জনপ্রিয়তা আদায় করার জন্য তাদের কোনো জনপ্রিয়তা নাই। তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন এটাকে সামনে রেখে তারা আবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নেতা হিসাবে নিজেদেরকে জাহির করার জন্য একটা আন্দোলন করবে ঈদের পরে, মানে বুঝাবে সরকারকে যে আমরা ডিপ্লোমা পরিবারের নেতা। আসলে তারা হলো নির্দিষ্ট বাহিনীর নেতা, তারা হলো নির্দিষ্ট বাহিনী, তারা নট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরিবারের নেতা। তারা নিজেদের আবার পুনরায় জনপ্রিয় করার জন্য এটাকে জিআই রাখছে। জিআই বলে, আমাদের দেশীয় ভাষা জিআই বলে, এটাকে কোনো সমাধান দিচ্ছে না। কারণ তারা শিক্ষামন্ত্রীর সাথে মিটিং করেছে, কারিগরি বোর্ডে গিয়েছে, তারা কি ডিসিশন নিছে? তারা যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে লালন ধারণ করে এবং আমাদের কল্যাণে কাজ করে,
নেতারা, তাহলে তো তারা শিক্ষামন্ত্রীর সাথে আমাদের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী নফেল ভাইয়ের সাথে বসে তো সুন্দর একটা ফয়সালা করে আসতে পারতো যে না নফেল ভাই জিপিএ 3.50 ফিক্স রাখেন, আর আমরা ভোকেশনালি কারিগরি বোর্ডের আদলে আমরা একটা প্রতিষ্ঠান করব যেখানে বিলেত ফেরত এবং বয়স্ক লোকদেরকে ট্রেনিং সেন্টার আপনি করব, সন্ধ্যাকালীন ট্রেনিং সেন্টার করে দিব যেখানে অ্যাভেলেবেল ছাত্র ভর্তি হতে পারে। তা না করে ওনারা ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 2.50 আর সরকারি হলো 3.50। আপনাকে একটি কথা বলতে চাই আপনার মাধ্যমে জাতিকে, আমার স্যারে বলেছে সরকারি পলিটেকনিক্যালে আমাদের সাবজেক্ট হলো 19টা। আপনি কেন ছাত্ররা সরকারি পলিটেকনিক ভর্তি হওয়ার পরে পড়ে না, পরবর্তীতে আসন শূন্য হয় জানেন আপনি? গবেষণা কেউই করে না। একটা ছাত্র সিভিলে আর ইলেকট্রিক্যাল আর 2-1টা ডিপার্টমেন্টে চাকরি হয়, আর কোন ডিপার্টমেন্টে চাকরি হয়েছে আপনি শুনছেন? আর্কিটেক্টে কোনো সরকারি নিয়োগ নাই, মেকানিক্যালে কোনো নিয়োগ নাই, আপনি ওই যে কেমিক্যালে কোনো নিয়োগ নাই, আপনার ফুডের কোনো নিয়োগ নাই, আপনার আরএসসির কোনো নিয়োগ নাই। বিভিন্ন সাবজেক্ট দিয়ে পড়াইতেছেন আর ছাত্রছাত্রীদেরকে ভর্তি করাইতেছেন, তাদের কোনো কর্মের ব্যবস্থা নাই। যখন একটা ছাত্র ভর্তি হয় 1-2 মাস 6 মাস পরে, যখন জানে সে পাস করার পরে কোনো চাকরি পাবে না এই সেক্টরে, তখন সে আর থাকে না। এইভাবে আমাদের সিট গুলা খালি হয়। তাই আমি বলতে চাই ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের নেতৃবৃন্দরা আপনারা তো করবেন না, তারপরও ভবিষ্যতে যদি কেউ আসে আপনারা যেন কারিগরি ছাত্রদের ইঞ্জিনিয়ার হওয়ার পরে যাতে কর্মে ভালো একটা কর্ম সৃষ্টি সরকারের সাথে গবেষণা করে সমন্বয় করে নতুন নতুন কর্ম সৃষ্টি করলেই তো এই জগতের ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে, সরকারি পলিটেকনিক্যালে ছাত্ররা থাকবে। কারণ আপনি এনভায়রনমেন্ট সাবজেক্ট করেছেন, সেটার কোনো গভর্নমেন্টের কোনো সার্কুলার নাই। আপনি আরএসসি করেছেন, মেকানিক্যাল করেছেন, ফুড কেমিক্যাল করেছেন, আর্কিটেক্ট, একজন ইঞ্জিনিয়ার কোনো প্রতিষ্ঠানে ডিপ্লোমা নেয় না, তাহলে কিভাবে ডিপ্লোমা পড়বে? এই কারণে আমি বলতে চাই আসলটা মানে কয় নিজের ফ্ল্যাটে ভাত নাই পরের কয় ভাত দাও। আসল সরকারি পলিটেকনিক্যালের কে কিভাবে রক্ষা করা যায় সেটা চিন্তা না করে বেসরকারি পলিটেকনিক্যালে যেন ছাত্র ভর্তি হইতে পারে, কম মেধা সম্পন্ন লোকরা ইঞ্জিনিয়ার পরিচয় দিতে পারে, সেই ব্যবস্থা লয়ে আমাদের কারিগরি বোর্ডও তামসা শুরু করছে। তাই তামসা কেউই করবেন না। সরকার, বর্তমান সরকার ডিপ্লোমা পরিবার বান্ধব। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, ছাত্র, শিক্ষক, পেশাজীবী এবং নেতৃবৃন্দ যারা সরকারের বিভিন্ন দপ্তরে এবং সরকারের কাছের লোক, তাদের মাধ্যমে যেন এই ঘৃণিত ষড়যন্ত্র বাস্তবায়ন না করা হয়। আর যদিও এই যে প্রজ্ঞাপন অলরেডি 32 সার্কুলার দিয়েছে, যদিও এটা হয়ে থাকে তাহলে এটা আত্মঘাতী হয়। দেখবেন আজকে আপনার মাধ্যমে আমি এটা ডেটটাও লিখে রান দেখুন, এটা আজকে এই বর্তমান সভাপতি সাধারণ সম্পাদক যদি ব্যর্থ হয় এই দাবি বাস্তবায়ন করতে, দেখবেন যে পরবর্তী যে কেউ আসলে অবশ্যই সে সফল হবে। কারণ এটা হইলো ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর যারা 2 জন ব্যক্তি যদি সদ ইচ্ছা থাকে তাহলে ভর্তি 1, সার্টিফিকেট 1, বোর্ড 1, জিপি 1 এটা বাস্তবায়ন করতে পারবে। যেহেতু নিজেরাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, সেহেতু তারা করবে না। কারণ তারা সরকারের কাছে, বর্তমান মন্ত্রী মহোদয় সবার কাছে জিম্মি, কারণ তাদের সেরকম পার্স নাই, গার্ড নাই। কারণ লং টাইম একটা শেয়ারও থাকার কারণে তাদের অনেক দুর্নাম। তারা তো তকদিরবাজি করে, তারা সচিবালয় ঘুরি নিজেদের আখের গুছানোর জন্য অর্থের পিছে দৌড়াইতে আছে। তারা স্কুল ও পলিটেকনিক অনুমোদন, টেট কোর্সের অনুমোদনের জন্য, নিজস্ব ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন সময় বোর্ডে যায়। এই কারণে ওইখানে তাদের ব্যক্তিত্ব নাই বিদায় তাদের কোনো কথা কারিগরি বোর্ড শুনছে না। তাই আমি বলতে চাই এক সময় যদি এই শিক্ষা বর্ষে এই 2020-21 যদি এই কম মেধা সম্পন্ন ব্যক্তিরাও যদি ভর্তি হয় কোনো কারণে, কিন্তু এক সময় দেখবেন হয়তো 2021-22-23 দিকে হইলো যদি ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর নতুন নেতা সৃষ্টি হয় এবং বর্তমান সভাপতি সাধারণ সম্পাদক পদত্যাগ বা তারা যদি এটা ইনস্টিটিউট ছেড়ে দেয়, দেখবেন যে এক সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবিও আদায় বাস্তবায়ন হবে, তাদের কর্মক্ষেত্র সৃষ্টি হবে, তাদের কল্যাণে সবাই কাজ করবে। তাই আমি বলতে চাই ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এই জন্য সরাসরি দায়ী। আর আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রিন্সিপাল মহোদয়কে বলবো, আপনি আপনার নিজের আঙ্গিকে আপনি বোর্ডের চেয়ারম্যান সভাপতির সাথে কথা বলেন, না হয় ঈদের পরে একটি গণ আন্দোলনও হতে পারে যেখানে প্রগতিশীল দল সরকারের বর্তমান আমাদের ছাত্রলীগের বর্তমান ঢাকা পলিটেকনিক যারা নেতৃত্ব দিচ্ছে তাদের নেতৃত্ব হতে পারে একটা আন্দোলন। অবশ্যই সেইখানে নট
আইডিবি সভাপতি সাধারণ সম্পাদক, এখানে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমাদের আদায় হয়তো বাস্তবায়ন করা সম্ভব হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এবারে আমি জিল্লুর রহমান স্যারের কাছে বলবো, স্যার সবার উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। সবার উদ্দেশ্যে একটাই বলবো যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমি ঢাকা পলিটেকনিকের ছাত্র ছিলাম, আমিও বিএসসি করছি। কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যখন থেকে গায়ে লাগানো তখন থেকে আমরা জ্বলি। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ঘাত প্রতিঘাতের সম্মুখীন হই। আমরা যে অবস্থায় থাকি, আমার যদি স্কিল থাকে, আমার যদি মেধা থাকে, কেউ আমাকে দাবাইতে পারবে না। আমি উঠবই, আমার ইচ্ছা শক্তি এবং আমার মেধা দিয়ে আমাকে উঠতে হবে। প্রতিটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের এই একটা জিনিস ধারণ করা উচিত যে আমি আমাকে তৈরি করব, আমাকে স্কিল করব। মোট কথা স্কিল যদি আমি হইতে পারি, আমাকে কেউ দাবাইতে পারবে না। কারণ স্কিল ইঞ্জিনিয়ারের বড় অভাব। কারণ আমরা প্রচুর ইঞ্জিনিয়ার হই, বাট কয়জন স্কিল থাকি? এই স্কিলের বিকল্প নাই। যদি আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা নিজেকে স্কিল করতে পারে, তার চাকরির পিছনে ঘুরতে হবে না, চাকরি তার পিছনে ঘুরবে। এটাই বাস্তবতা, এটাই হয়। কারণ আমরা এটা দেখে আসছি। কারণ সত্যি যদি সে কাজ জানে, সে চাকরি দিবে। তুমি যদি আমার কিছু ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম দেখো, আমি কিন্তু ওখানে স্পষ্ট এই জিনিসটা তোলার চেষ্টা করতেছি যে আমাদের ছেলেরা কোথায় আছে দেখো। আর বর্তমান যে অবস্থা, আমি জাকিরকে অনেক জায়গায় ধন্যবাদ দিব যে জাকির যে কথাটা বলছে, সম্মিলিতভাবে যদি আমরা পারি, অবশ্যই এটা উপকার করা সম্ভব। আর আমি এখনো বিশ্বাস রাখতে চাই যে শামসুর রহমান স্যার এবং এই হামিদ স্যার ভাই যদি সত্যিই চায়, তাহলে এটা অবশ্যই ওভারকাম করা সম্ভব। কারণ হামিদ ভাইয়ের সাথে সরাসরি প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ হয়। আমি বিশ্বাস করি এই পলিটিক্স সিস্টেমে যদি ডেভেলপ করতে চায়, তাদের চাইতে হবে। সে যদি সত্যিই চায়, এই বাধা কোনো বাধা না, এ সিম্পল একটা বাধা আমি মনে করি। কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যদি একটা দাগ দেয়, সারা দেশ অচল হয়ে যাবে। কারণ আমরা তো আন্দোলন করছি, হায়ার এডুকেশন আন্দোলন করছি, আন্দোলনগুলি চোখে দেখছি যে প্রত্যেকটা জায়গায় বিদ্যুৎ সেক্টর সহ বিভিন্ন সেক্টর যদি একদিন বন্ধ থাকে, তাহলে সরকারের টনক নড়ে যায়। আর আমাদের নেতৃবৃন্দ তো সেই নেতা। আমি বিশ্বাস করতে চাই যে আসলেই তারা চাপে এবং তাদের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকবে। রাখার জন্য যা যা করা দরকার, এই সিস্টেমটা বাঁচানোর জন্য যা করা দরকার করবে ইনশাল্লাহ, এই প্রত্যাশা রাখি। আর জাকিরদেরও বলবো, তোমরা ফিউচারে নেতৃত্ব নিয়ে আসো, ভালো কিছু করো। আমরা দেখতে চাই যে আমাদের আইডিবি ভালো কিছু করে, আমাদের স্বার্থে করে, আমাদের ছেলেদের স্বার্থে করে, টিচারদের স্বার্থে করে, এই সিস্টেমের স্বার্থে করে। এইটাই আমরা বিশ্বাস করতে চাই এবং দেখতে চাই। জাকিরকে ধন্যবাদ, অপর্ণাকে ধন্যবাদ, শামীমকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। জি স্যার, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে আমার বাংলা নিউজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আমাদের এই লাইভে সংযুক্ত থাকার জন্য এবং পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি অপর্ণা কীর্তনিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি।